আচ্ছা, এখন শোনা যাচ্ছে কিনা বলেন তো? এখন ক্লিয়ার আছে কিনা? কথা কেটে কেটে আসছে কিনা এখন বলেন। আমাকে একজন একটু কষ্ট করে জানান যে এখন ক্লিয়ার আছে কিনা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি শুরু করছি তাহলে। আচ্ছা, তাহলে আমরা কি পড়বো আজকে? এন্ডোক্রাইনোলজি এবং রিপ্রোডাক্টিভ সিস্টেম, ঠিক আছে? তো আমরা কি বলেছিলাম, আমরা এনজাইম এবং হরমোনের ডিফারেন্সটা প্রথমেই একবার করে পড়ে নিব, ঠিক আছে? কি পড়বো? হরমোন, এনজাইমের ডিফারেন্স, ঠিক আছে? একবার চোখ বুলিয়ে নিব, তেমন কিছু না, ঠিক আছে? পরীক্ষার আগের দিন পড়ার মতো কিছু না এটা। এখন একবার যখন শুরু করবেন, পড়া শুরু করবেন, তখন একবার এই দুইটা ডিফারেন্স একবার দেখে নেবেন। তারপর আমরা কি পড়ব? তারপর আমরা পড়ব হরমোনের ক্লাসিফিকেশন, ঠিক আছে? হরমোনের ক্লাসিফিকেশনে কি আছে দেখেন, অ্যাকর্ডিং টু কেমিক্যাল নেচার। সেকেন্ডে আসেন অ্যাকর্ডিং টু সাইট অফ অ্যাকশন। সাইট অফ অ্যাকশনের ভিত্তিতে আমরা হরমোনকে কিভাবে ভাগ করব এবং মেকানিজম অফ অ্যাকশনের ভিত্তিতে কিভাবে ভাগ করব, ঠিক আছে? এটা আপনারা যেখান থেকে পড়েছেন ওখান থেকেই পড়ে নেবেন ক্লাসিফিকেশনটা, ঠিক আছে? ভালো করে পড়তে হবে। আমি জাস্ট অ্যাকর্ডিং টু কেমিক্যাল নেচারটা বলে দিচ্ছি। অ্যাকর্ডিং টু কেমিক্যাল নেচারে কী কী আছে? স্টেরয়েড হরমোন, অ্যামাইনো অ্যাসিড হরমোন, আর হলো প্রোটিন ওর পলিপ্যাপটাইড। তো স্টেরয়েড হরমোনের মধ্যে কি কি আছে আমরা জানি। অ্যালডোস্টেরন, অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কি কি আসে? অ্যালডোস্টেরন, কর্টিসল, অ্যান্ড্রোজেন, ঠিক আছে? স্টেরয়েড হরমোন এগুলার র ম্যাটেরিয়াল কি? কোলেস্টেরল। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল, ঠিক আছে? তাহলে গেল স্টেরয়েড হরমোন। এখন আসলে অ্যামাইনো অ্যাসিড হরমোনের মধ্যে কি কি আছে? এটার র ম্যাটেরিয়াল কি? টাইরোসিন, ঠিক আছে? অ্যামাইনো অ্যাসিড, টাইরোসিন ডেরিভেটিভস, T3 T4, ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন, ঠিক আছে? T3 T4, ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন, এগুলা কি? অ্যামাইনো অ্যাসিড হরমোন। এখন আসেন, এটা কিন্তু টাইরোসিন ডেরিভেটিভস। তারপরে আসেন প্রোটিন ওর পলিপ্যাপটাইড। র ম্যাটেরিয়াল কি? অ্যামাইনো অ্যাসিডই র ম্যাটেরিয়াল, কিন্তু এক্সেপ্ট টাইরোসিন। টাইরোসিন থেকে তাহলে কি কি আসে? T3 T4, ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন। আর প্রোটিন, পলিপ্যাপটাইড, বাকি আর যত হরমোন আছে সবগুলোই প্রোটিন অর পলিপ্যাপটাইড, ঠিক আছে? তার মানে আমরা স্টেরয়েড হরমোনগুলো এবং অ্যামাইনো অ্যাসিড হরমোনগুলো যখন পড়ে ফেললাম, বাকি যা হরমোন থাকে সব প্রোটিন অর পলিপ্যাপটাইড গেল। এখন আসেন, আচ্ছা, সাইট অফ হরমোন রিসেপ্টর। হরমোন রিসেপ্টরের সাইট কোথায় কোথায় আছে? সেল মেমব্রেনে আছে, সাইটোপ্লাজমে আছে, নিউক্লিয়াসে থাকে, ঠিক আছে? একটা সেলের সাইটোপ্লাজমে, সেল মেমব্রেনে, নিউক্লিয়াসে হরমোনের রিসেপ্টর থাকে। তাহলে সেল মেমব্রেনে প্রোটিন হরমোনগুলোর রিসেপ্টর থাকে, সাইটোপ্লাজমে স্টেরয়েড হরমোনগুলোর রিসেপ্টর থাকে, নিউক্লিয়াসে T3 T4 এর রিসেপ্টর থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন মেকানিজম অফ হরমোনের অ্যাকশন। মেকানিজম অফ অ্যাকশনের ভিত্তিতে প্রোটিন হরমোন, স্টেরয়েড হরমোন, অ্যামাইনো অ্যাসিড, টাইরোসিন ডেরিভেটিভস হরমোনগুলা কিভাবে কাজ করে, মেকানিজম অফ অ্যাকশন, এটা লাগবে, মাস্ট পড়ে যাবেন ভালো করে, ঠিক আছে? আমি একটা জিনিস বলে দিচ্ছি এখানে, দেখেন এখানে আছে কিছু জিনিস। হরমোনস ইউজ দ্য ফসফোলাইপেজ সি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, এগুলো আসে। Hormones use the phospholipase C second messenger system. Angiotensin 2, catecholamines, alpha receptor, gonadotropin releasing hormone, growth hormone releasing hormone, oxytocin, thyroid releasing hormone, vasopressin, ঠিক আছে? এগুলো হলো ফসফোলাইপেজ সি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম দিয়ে কাজ করে। আর এডিনাইলিন সাইক্লেজ সাইক্লিক এএমপি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম দিয়ে কী কী কাজ করে, ওই হরমোনগুলোর নামও আপনাদের জানতে হবে। আচ্ছা, তাহলে আমাদের হরমোন থেকে কী কী জানতে হচ্ছে? ক্লাসিফিকেশন জানতে হচ্ছে, কোন হরমোন কোন ক্লাসিফিকেশনের ক্লাসের মধ্যে পড়ছে, এবং আমাদের স্টেরয়েড হরমোন কিভাবে কাজ করছে, অ্যামাইনো অ্যাসিড, টাইরোসিন ডেরিভেটিভস হরমোনগুলো কিভাবে কাজ করছে, এবং প্রোটিন হরমোনগুলো কিভাবে কাজ করছে, ঠিক আছে? যেমন প্রোটিন হরমোন ইন্ট্রাসেলুলার এনজাইমকে অ্যাক্টিভেশন করে কাজ করে, ঠিক আছে? এডিনাইলিন সাইক্লেজ এনজাইম যেটা আছে সেটা দিয়ে। তারপরে কিছু প্রোটিন হরমোন ফসফোলাইপেজ সি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম দিয়ে কাজ করে, ঠিক আছে? আচ্ছা,
এখন আসেন একটা জিনিস এখানে আমি বলে দিই, আপনারা এস্টিমেশন অফ হরমোনস অ্যান্ড হরমোনাল স্ট্যাটাস, আমরা হরমোন এবং হরমোনাল স্ট্যাটাস এস্টিমেশন করার জন্য কি ইনভেস্টিগেশন করে থাকি? রেডিও ইমিউনো এসে, অ্যালাইজা, ফ্লুরিমেট্রিক অ্যানালাইসিস, সাইটোকেমিক্যাল এসে, ডায়নামিক টেস্ট। ঠিক আছে, এখন আসেন ফার্স্ট মেসেঞ্জার, সেকেন্ড মেসেঞ্জার, খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট মেসেঞ্জার কী কী আছে? ফার্স্ট মেসেঞ্জার হরমোনস, নিউরোট্রান্সমিটার অ্যান্ড ড্রাগস। কী কী আছে? হরমোনস, নিউরোট্রান্সমিটার, ড্রাগস। সেকেন্ড মেসেঞ্জার কী কী আছে? সাইক্লিক এএমপি, ক্যালসিয়াম আয়ন, আয়নোসিটল ট্রাইফসফেট, ক্যালসিয়াম ক্যালমোডিউলিন সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, মেসেঞ্জার আরএনএ এটসেট্রা। ঠিক আছে, তাহলে আমরা কি পড়বো? ফার্স্ট মেসেঞ্জারের নামগুলো পড়বো, সেকেন্ড মেসেঞ্জারের নামগুলো পড়বো। আচ্ছা, আচ্ছা গেল। তাহলে হরমোন থেকে আমরা এই জিনিসগুলো পড়লাম। এখন আসেন পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, অলমোস্ট প্রতিবার এখান থেকে কোয়েশ্চেন আসে। হ্যাঁ, তো পিটুইটারি গ্ল্যান্ড আমাদের কয়টা আছে? দুইটা না, মেনলি তিনটা থাকে। অ্যান্টেরিয়র, ইন্টারমিডিয়েট আর পোস্টেরিয়র। তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডটা, এটাকে কি বলে? এটার আরেকটা নাম হলো এডিনো হাইপোফাইসিস। ঠিক আছে, এডিনো হাইপোফাইসিস, সরি। আচ্ছা, এডিনো হাইপোফাইসিস। আর পোস্টেরিয়র পিটুইটারিকে কি বলে? নিউরো হাইপোফাইসিস। ঠিক আছে, তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে কি কি হরমোন রিলিজ হচ্ছে আমাদের জানতে হবে, এবং পোস্টেরিয়র পিটুইটারি থেকে কি কি হরমোন রিলিজ হচ্ছে সেটা জানতে হবে। অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আমরা মনে রাখবো, অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডকে আমরা যদি স্টেইন করি, স্টেইন করলে 50% সেল স্টেইন নিবে না, আর 50% সেল স্টেইন নিবে। তাহলে 50% সেল যেগুলো স্টেইন নিবে না সেগুলোকে কি বলে? ক্রোমোফোবিক, মানে ভয় পাচ্ছে স্টেইনকে, সে ভয় পাচ্ছে, সে স্টেইন নিবে না, সেগুলোকে কি বলে? ক্রোমোফোবিক। তো ক্রোমোফোবিক সেলগুলোর কিছু নাম আছে। ক্রোমোফোবিক সেলগুলোর আরেকটা নাম কি? স্মল সেল অর প্যারেন্ট সেল। মনে রাখতে হবে কি নাম? ক্রোমোফোবিক, স্মল সেল অর প্যারেন্ট সেল। এখন আসেন 50% সেল যেগুলো স্টেইন নিবে সেগুলোকে কি বলে? ক্রোমোফিলিক সেল। ক্রোমোফিলিক সেলের আরেকটা নাম কি? লার্জ সেল। ঠিক আছে, তাহলে ক্রোমোফিলিক সেলগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারছি, একটা হলো ক্রোমোফোবিক, একটা ক্রোমোফিলিক। ক্রোমোফিলিকটাকে আমরা দুই ভাগে ভাগ করব। দুই ভাগে ভাগ করে আমরা কি কি ভাগ পাবো? অ্যাসিডোফিলিক, ব্যাজোফিলিক। অ্যাসিডোফিলিক সেলগুলো যেগুলো আছে সেগুলো থেকে কি কি হরমোন রিলিজ হচ্ছে? গ্রোথ হরমোন অ্যান্ড প্রোলাক্টিন। আর ব্যাজোফিলিক সেলগুলো থেকে কি কি আসছে? এফএসএইচ, এলএইচ, টিএসএইচ, এসিটিএইচ। ঠিক আছে, তাহলে আমরা কি মনে রাখবো? অ্যাসিডোফিলিক থেকে গ্রোথ হরমোন, প্রোলাক্টিন। কিভাবে মনে রাখবো দেখেন, এটা প্যাচ লাগতে পারে, আমরা একটু এভাবে মনে রাখি, আমি এভাবে মনে রাখতাম। জিপি, ঠিক আছে, গ্রামীণ ফোন, জিপি সিম যেটা, সেটা সবার প্রথমে আসছে, এটা আমরা মনে রাখি। হ্যাঁ, আমরা অলমোস্ট সবাই জিপি সিমটা ইউজ করি, তো জিপি প্রথমে আসছে। তো দেখেন প্রথমে এ আসে, তারপরে বি আসে, তাই না? তো এ অ্যাসিডোফিলিক, জিপি, ওকে ডান। আর বাকি যা অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আসে সবগুলো বেজোফিলিক সেল থেকে আসে। ওকে, শেষ। আচ্ছা, এখন আসেন অ্যান্টেরিয়র পিটুইটারি যেটা আছে, পিটুইটারি গ্ল্যান্ড যেটা আছে, পিটুইটারি গ্ল্যান্ডটা আমাদের কোথায় থাকে? পিটুইটারি গ্ল্যান্ডকে আমরা হাইপোফাইসিসও বলে থাকি। তো পিটুইটারি গ্ল্যান্ডটা কোথায় থাকে? এটা থাকে সেলা টার্সিকাতে, অ্যাট দ্য বেজ অফ দ্য ব্রেন। আচ্ছা, আচ্ছা একটা জিনিস আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন, ইন্টারমিডিয়েট লোব থেকে কি কি হরমোন রিলিজ হয়? ইন্টারমিডিয়েট লোব থেকে কি কি হরমোন সিক্রেট করে? ঠিক আছে, ইন্টারমিডিয়েট লোবটা। আচ্ছা, অ্যান্টেরিয়র পিটুইটারি আমরা জানি কোথা থেকে আসে? রাথকিস পাউচ থেকে আসে, আরেকবার বলে দিলাম। এটা আমরা সবাই জানি। আচ্ছা, তারপরে আসেন, তারপরে আমাদের কি পড়া লাগবে? পিটুইটারি গ্ল্যান্ড থেকে আমাদের কি কি হরমোন রিলিজ হয়? গনাডোট্রপিক হরমোন ওর গনাডোট্রপিন, সেটাকে কি বলে? এফএসএইচ, এলএইচ। কর্টিকোট্রপিক হরমোন অর কর্টিকোট্রপিন, এসিটিএইচ এটাকে বলে, তাই না? থাইরোট্রপিক হরমোন, থাইরোট্রপিন, এটাকে বলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। সোমাটোট্রপিক হরমোন অর সোমাটোট্রপিন, এটাকে কি বলে? গ্রোথ হরমোন।
বিভিন্ন গ্রোথ হরমোন দিয়ে বিভিন্ন স্টেম দিতে পারে বা বিভিন্ন কোয়েশ্চেন আসতে পারে, ওখানে গ্রোথ হরমোন না দিয়ে আপনাদের কি দিতে পারে, সোমাটোট্রপিক হরমোনও দিতে পারে, সোমাটোট্রোপিন নাম দিয়েও আসতে পারে, তাই না? এটা আমাদের জানতে হবে। তাহলে ওইগুলো আমাদের মনে থাকে, কিন্তু গ্রোথ হরমোন যেটা সেটাতে প্যাচ লাগে, ওইটা একটু মনে রাখবেন। গ্রোথ হরমোনের আরেকটা নাম কি? সোমাটোট্রপিক হরমোন অর সোমাটোট্রোপিন। প্রোলাক্টিনের আরও কিছু নাম আছে, কি কি? ল্যাক্টোট্রপিক হরমোন অর ল্যাক্টোট্রোপিন, ম্যামোট্রপিক হরমোন অর ম্যামোট্রোপিন। আচ্ছা, এখন আসেন হাইপোথ্যালামাস থেকে কি কি হরমোন রিলিজ হয়। হাইপোথ্যালামাস থেকে মনে রাখবেন সব রিলিজিং হরমোন রিলিজ হয়। যত হরমোন আমরা পড়লাম এতক্ষণ, সবগুলোর রিলিজিং হরমোন কোথা থেকে আসে? হাইপোথ্যালামাস থেকে আসে। গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, ঠিক আছে? আর গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোনও কিন্তু হাইপোথ্যালামাস থেকে আসে, সেটাকে কি বলে? সোমাটোস্টেটিন। গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন, ওটা কোথা থেকে আসে? হাইপোথ্যালামাস থেকে আসে, ওটাকে কি বলে? সোমাটোস্টেটিন বলে। আচ্ছা, প্রোলাক্টিন ইনহিবিটরি হরমোন, ওটাকে কি বলে? ডোপামিন বলে। প্রোলাক্টিন ইনহিবিটরি হরমোন অর ডোপামিন। আচ্ছা, এখন একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা আসতে পারে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড উইদাউট পিটুইটারি কন্ট্রোল, কোন কোন এন্ডোক্রাইন গ্ল্যান্ডের উপর পিটুইটারি হরমোনের কোনো কন্ট্রোল থাকে না? কিসের উপর থাকে না? অ্যাড্রেনাল মেডুলা, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, প্যানক্রিয়াসের, আর হলো প্লাসেন্টা। তাহলে কি কি বললাম? পি দিয়ে দুইটা বললাম, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, প্লাসেন্টা, আর অ্যাড্রেনাল মেডুলা, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এটা মনে রাখতে হবে। আচ্ছা, গেল। তার মানে আমাদের এই যে যতগুলো হরমোন পড়লাম, দেখেন পোস্টেরিয়র পিটুইটারি থেকে হরমোন কি কি আসছে আমি কিন্তু বলি নাই। পোস্টেরিয়র পিটুইটারি হরমোন আপনারা সবাই জানেন, এডিএইচ আর অক্সিটোসিন আসে, তাই না? খুবই ইম্পর্টেন্ট দুইটা হরমোন আমাদের জন্য, মানে ঝাড়া মুখস্থ করে ফেলতে হবে, এটা থেকে যা যা আছে, যেখানে যা আছে সব করে ফেলতে হবে। আচ্ছা, এখন আসেন পোস্টেরিয়র পিটুইটারি থেকে কি কি আসে। এডিএইচ আর অক্সিটোসিন আসে। এখন একটা জিনিস আপনারা মনে রাখেন, পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড যেটা আছে সেটাকে নিউরোহাইপোফাইসিস বলে, এবং এটা কি দিয়ে কম্পোজড হয়? এটা গ্লিয়াল লাইক সেল দিয়ে কম্পোজড হয়। গ্লিয়াল লাইক সেলগুলার কি নাম? পিটুইটোসাইট। কি মনে রাখবো? তাহলে নিউরোহাইপোফাইসিস কম্পোজড অফ হুইচ সেল, বা নাম আসতে পারে কোন সেল দিয়ে গঠিত হয়? পিটুইটোসাইট মনে রাখতে হবে, ঠিক আছে? পিটুইসাইটস বা পিটুইটোসাইটস মনে রাখবেন, পিটুইসাইটস। আচ্ছা, এখন আসেন এডিএইচ অক্সিটোসিন, এটার যা আছে সব পড়ে ফেলবেন, ফাংশন খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা নাম হলো অ্যাড্রেনাল মেডুলা, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আর হলো প্লাসেন্টা, ঠিক আছে? আচ্ছা, গেল। এখন আসেন আপনারা ফাংশন অফ এডিএইচ, আমি বলবো এটা আপনারা যেখানে পাবেন ওখান থেকে পড়বেন, আমি কিছু জিনিস বলে দিচ্ছি এডিএইচ থেকে, হ্যাঁ? আচ্ছা, এডিএইচ কোথা থেকে আসে? আমরা জানি এডিএইচ আসে হাইপোথ্যালামাস থেকে। হাইপোথ্যালামাসের কোথা থেকে সিক্রেট হয়? সুপ্রাঅপটিক আর প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে সিক্রেট হয়। কিন্তু প্রাইমারিলি এডিএইচ কোথা থেকে সিক্রেট হয়? প্রাইমারিলি সিক্রেট হয় সুপ্রাঅপটিক নিউক্লিয়াস থেকে, ঠিক আছে? হাইপোথ্যালামাসের সুপ্রাঅপটিক নিউক্লিয়াস থেকে প্রাইমারিলি সিক্রেট হয়, আর অক্সিটোসিনটা প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে প্রাইমারিলি সিক্রেট হয়, ঠিক আছে? ওকে, এডিএইচ এর রিসেপ্টর কোথায় থাকে? সেল মেমব্রেনে থাকে। আচ্ছা, এটার ইলেকট্রোলাইট ফাংশন কি? এটা ক্লোরাইড লস করবে, ঠিক আছে? এডিএইচ ক্লোরাইড লস করবে, এটা স্পেশালি মনে রাখবেন, বাকিগুলো আপনাদের মনে থাকবে। আচ্ছা, যদি আমরা এডিএইচ এর আরেকটা নাম আমরা জানি ভ্যাসোপ্রেসিন, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? ভ্যাসোপ্রেসিন, এডিএইচ এর আরেকটা নাম কি? ভ্যাসোপ্রেসিন। হিউজ সিক্রেশন অফ এডিএইচ কজেস জেনারেলাইজড ভ্যাসোকনস্ট্রিকশন করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এডিএইচ কোথায় কাজ করে সেটা আমরা জানি, ডিস্টাল কনভলিউটেড টিউবুলে কাজ করে। আচ্ছা, তাহলে ডিস্টাল কনভলিউটেড টিউবুলে এডিএইচ কাজ করে কি করে? ওয়াটার রিঅ্যাবজর্পশন করে, তাই না? ওয়াটার রিঅ্যাবজর্পশন করে, ব্লাডে ভলিউম মেনটেন করে। আচ্ছা,
ব্লাডের ভলিউমটা এটা মেনটেন করবে এডিএইচটা। আচ্ছা, এখন আসেন এডিএইচটা কেন বাড়ে? এডিএইচটা বাড়ে হলো অসমোলারিটি যদি ব্লাডে বেড়ে যায়, ঘনত্ব যদি বেড়ে যায়, তখন এডিএইচ কী করে, পানি রিঅ্যাবজর্পশন করা শুরু করে ঘনত্বটাকে ব্যালেন্স করার জন্য, মানে ঘনত্বটাকে নিউট্রালাইজ করার জন্য, ঠিক আছে, পানি রিঅ্যাবজর্পশন করা শুরু করে। আচ্ছা, গেল। এখন আসেন এডিএইচে যদি হাইপোফাংশন হয় তাহলে কি হবে? এডিএইচের যদি হাইপোফাংশন হয় তাহলে সে ওয়াটার রিঅ্যাবজর্পশন করতে পারবে না, ইচ্ছা মতো তার কি হবে, সব পানি বের হয়ে যাবে, তাই না? 5 to 20 লিটার প্রস্রাব হয়ে সব বের হয়ে যাবে, এটাকে কি বলে, ডায়াবেটিস ইনসিপিডাস। আর হাইপার ফাংশন হলে এডিএইচের কি হয়, সিয়াদ হয়, আমরা সবাই জানি। আচ্ছা, এখন আসেন আপনারা, আমি জাস্ট কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলে দিচ্ছি, আপনাদের ফুল ফাংশন খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন অক্সিটোসিনে। আচ্ছা, একটা জিনিস বাদ গেছে, আমি একটু পরে বলে দিচ্ছি, হ্যাঁ, অক্সিটোসিনটা শেষ করি। তাহলে অক্সিটোসিন কি বলেছিলাম, প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে প্রাইমারিলি আসে, সুপ্রাঅপটিক থেকে কম আসে। গেল। এখন আসেন অক্সিটোসিনের ফাংশন আমরা খুব ভালো করে জানি, এখানে আর কিছু বলার দরকার নেই। একটা জিনিস মনে রাখবেন, এডিএইচ আর অক্সিটোসিনটা কোন মেসেঞ্জার সিস্টেম দিয়ে বা কিভাবে কাজ করে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের জানতে হবে। অক্সিটোসিন কাজ করে ফসফোলাইপেজ সি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম দিয়ে। আর ভ্যাসোপ্রেসিন দুইটা দিয়েই কাজ করে, ফসফোলাইপেজ সি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম দিয়েও কাজ করে, এডিনাইলিন সাইক্লেস সাইক্লিক এএমপি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম দিয়েও কাজ করে। ভ্যাসোপ্রেসিনের যে V1 রিসেপ্টর যেটা আছে, V1 রিসেপ্টর ভ্যাসোপ্রেসিনের, সেটা কাজ করে ফসফোলাইপেজ সি সেকেন্ড মেসেঞ্জার দিয়ে। আর V2 রিসেপ্টর যেটা আছে ইপিথেলিয়াল সেলে যেটা থাকে, সেটা কি দিয়ে কাজ করে, এডিনাইলিন সাইক্লিক সাইক্লিক এএমপি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম দিয়ে। আচ্ছা, ওকে, অক্সিটোসিনের আর এগুলা কিছু বলার দরকার নেই মনে হয়, আপনারা সবাই জানেন। হ্যাঁ, পাপি, হ্যাঁ, সীমা আপু খুব ভালো বলছেন, এটা সবার মনে থাকবে। আচ্ছা, ঠিক আছে, অক্সিটোসিন আর কি করবে, মিল্কিজেশন রিফ্লেক্সে কাজ করে, তাই না? আর অক্সিটোসিন না থাকলে কি হবে, প্রলং লেবার হবে অক্সিটোসিন না থাকলে। আর যদি বেশি থাকে প্রিসিপিটেট লেবারকে সে প্রিসিপিটেট করবে। আচ্ছা, একটা জিনিস, প্রোলাকটিন থেকে যা পাবেন, যেখানে যা পাবেন সব পড়ে ফেলবেন। প্রোলাকটিন থেকে আমাদের কি মেইনলি প্রোলাকটিন করে বলেন তো, কি করে, ইনিসিয়েশন অফ ল্যাকটেশন আফটার ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন প্রাইমিং, প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন দিয়ে প্রাইমিং হওয়ার পরে কি করে, ইনিসিয়েশন অফ ল্যাকটেশনটাকে ইনিসিয়েশন করে। কন্ট্রোল দ্য প্রোডাকশন অফ মিল্ক, breast development during pregnancy, preventing ovulation in lactating women, inhibition of gonadotropin action on ovary, maintenance of maternal behavior, এই ফাংশনগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, এখন আসেন প্রোলাকটিন কখন বাড়ে, প্রোলাকটিন কখন কমে, কিসে কমে কিসে বাড়ে, আমাদের দত্ত বইয়ে খুব ভালো করে লেখা আছে, ওই চার্ট ছাড়া মুখস্থ করে ফেলবেন, ওখান থেকে ম্যাক্সিমাম টাইমে কোয়েশ্চেন আসে। আচ্ছা, ক্লোরাইড লস করে আপু, ক্লোরাইড লসটাকে বাড়ায়, এটা স্পেশালি মনে রাখবেন, হ্যাঁ, এটা আমরা আমাদের মনে থাকে না, আমি স্পেশালি এর জন্য বলে দিলাম। এডিএইচ কি করে, এডিএইচ রিডিউসেস ক্লোরাইড অ্যাবজর্পশন অ্যান্ড ইনক্রিজেস ক্লোরাইড লস, ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, এখন আসেন আপনারা গ্রোথ হরমোনে। প্রোলাকটিন বললাম কি কি পড়া লাগবে, এখন আসেন গ্রোথ হরমোনে। একটা জিনিস, প্রোলাকটিন থেকে আপনারা এটা পড়ে নেবেন, হ্যাঁ, এটার অ্যামাইনো অ্যাসিড কতটা থাকে, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড কতটা থাকে ওটা পড়ে নেবেন একটু, 198 থাকে আর কি, তাও আপনারা দেখে ওখান যেখান থেকে পড়েছেন ওখান থেকে পড়ে নেবেন। গ্রোথ হরমোনটা এখন কোথা থেকে আসে বলেন, এসিডোফিলিক সেল থেকে আসে, এন্টেরিয়র পিটুইটারি, তাই না? তাহলে অ্যামাইনো অ্যাসিড কতটা থাকে, 191 থাকে, এটা একটা প্রোটিন হরমোন।
তো দেখেন গ্রোথ হরমোনের কাজ কি, সে শরীরের ওজন অনুপাতে ইলেকট্রোলাইট বাড়াবে, তাই না? তারপর কি করবে, সে গ্লুকোজ লেভেলকে বাড়াবে, সে প্রোটিন সিনথেসিস বাড়ায়, ফ্যাট সিনথেসিস বাড়ায়, তার অনেকগুলো ফাংশন আছে। গ্রোথ হরমোনের ফাংশন ভালো করে পড়তে হবে। মেটাবলিক ফাংশন আছে, তার স্কেলেটাল গ্রোথে ফাংশন আছে, জেনারেল বডি গ্রোথে ফাংশন আছে, ঠিক আছে? সেল সাইজ বাড়ায় এবং মাইটোসিসও বাড়ায়। আচ্ছা, এখন আসেন, আচ্ছা এখন তার হাইপো ফাংশন হলে কি হবে আর হাইপার ফাংশন হলে কি হবে? হাইপো হলে ডোয়ারফিজম হবে আর অ্যাকন্ড্রোপ্লাসিয়া হবে, তাই না? আমরা জানি। হাইপার হলে কি হবে? জাইগ্যান্টিজম, অ্যাক্রোমেগালি। কোনটা কখন হবে এটা আমরা সবাই জানি। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, গ্রোথ হরমোনের কিন্তু কিটোজেনিক এফেক্ট আছে, ঠিক আছে? গ্রোথ হরমোনের ফাংশন ভালো করে পড়তে হবে, কিন্তু বারবার বলতেছি এটা। প্রোটিন মেটাবলিজমটা ভালো করে পড়বেন, ফ্যাট মেটাবলিজমে কি করে সে ভালো করে পড়বেন। স্টিমুলেট করে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, ইনক্রিজিং মোবিলাইজেশন অফ ফ্যাট ফ্রম এডিপোজ টিস্যু, ইনক্রিজিং ইউটিলাইজেশন অফ এসিটাইল কোয়ে, ঠিক আছে? এটা একটা কিটোজেনিক ইফেক্ট আছে গ্রোথ হরমোনের স্পেশালি, ঠিক আছে? মনে রাখবেন এটা। ওকে, গেল গ্রোথ হরমোন। হাফ লাইফ পড়তে পারেন, অ্যাডাল্টে কতটুকু থাকে, চাইল্ডে কতটুকু থাকে, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবেন, গ্রোথ হরমোন কে কে ডিক্রিজ করে? ডিক্রিজ গ্রোথ হরমোন সিক্রেশন। কোন কোন স্টিমুলেশনের দ্বারা গ্রোথ হরমোন সিক্রেশন ডিক্রিজ হয়ে যায়? কখন কখন গ্রোথ হরমোন সিক্রেশন ডিক্রিজ হয়? কখন হয়? র্যাপিড আই মুভমেন্ট স্লিপে, র্যাম স্লিপে হয়। গ্লুকোজ ডিক্রিজ করে, কর্টিসল গ্রোথ হরমোন ডিক্রিজ করে, ফ্রি ফ্যাটি অ্যাসিড, ম্যাড্রোক্সি প্রোজেস্টেরন, আর হলো গ্রোথ হরমোন, ঠিক আছে? আর বাকি কোনো কিছু যদি আপনারা আগে পড়ে থাকেন ওগুলোও পড়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, জাস্ট বলে দিলাম এগুলো লাগবে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, শিহান্স সিনড্রোম আমরা সবাই জানি, তাই না? শিহান্স সিনড্রোম আমরা পড়েছি, এটা পড়ে নেবেন, এখানে এটা লাগবে। ওকে, আচ্ছা এখন আসেন, গ্রোথ হরমোন সিক্রেশন ইজ রেসপন্সিবল ফর দ্য লং আর্ম অফ ক্রোমোজোম 17, ঠিক আছে? গ্রোথ হরমোন সিক্রেশনটা ক্রোমোজোমের লং 17 মানে 17 নম্বর ক্রোমোজোমের লং আর্ম যেটা আছে সেটার মানে রেসপন্সিবল, ঠিক আছে, গ্রোথ হরমোন সিক্রেশনের জন্য। গ্রোথ হরমোন ইজ মেজার্ড বাই রেডিও ইমিউনোএসে, আরও অনেক কিছু দিয়ে মেজার করা যায়, একটু আগে আমরা পড়েছি, ঠিক আছে? গ্রোথ হরমোন রিসেপ্টর কন্টেন 620 অ্যামাইনো অ্যাসিড। গ্রোথ হরমোন রিসেপ্টর যেটা আছে সেটা 620টা অ্যামাইনো অ্যাসিড সে কন্টেইন করে। আচ্ছা, এখন আসেন সোমাটোমেডিয়ান। সোমাটোমেডিয়ান একটা কি? এটা একটা প্রোটিন হরমোন। ইট ইজ সিক্রেটেড ফ্রম লিভার থেকে সিক্রেট হয়, ঠিক আছে? আচ্ছা, সোমাটোমেডিয়ান কি কি আছে? দুই টাইপের, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 এবং ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 2। এটা কি করে? হেল্প স্কেলেটাল অ্যান্ড কার্টিলেজ গ্রোথে হেল্প করে। আচ্ছা, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 যেটা আছে সেটা আমরা এখানে ফিজিওলজিতে পড়েছি। ইনসুলিন লাইক অ্যাক্টিভিটি করে, তার 1 যেটা আছে সেটার ইনসুলিন লাইক অ্যাক্টিভিটি আছে, এন্টি লাইপোলাইটিক অ্যাক্টিভিটি আছে, প্রোটিন সিনথেসিস করে, ইপিফাইশিয়াল গ্রোথ করে, ঠিক আছে? ওকে, এটা অ্যাডাল্ট লাইফে গ্রোথ করতে হেল্প করে। আর 2 যেটা আছে, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 2 যেটা, সেটা কি করে? সেটা প্লেস রোল ইন গ্রোথ অফ দ্য ফিটাস বিফোর বার্থ। অ্যাকন্ড্রোপ্লাসিয়া আমরা কি জানি? শর্ট লিম্ব, নর্মাল ট্রাঙ্ক, তাই না? আচ্ছা, এখন আসেন সোমাটোস্টেটিন আমরা জানি, একটু আগে পড়েছি, ইনহিবিট গ্লুকাগন সিনথেসিস, তাই না? ইনহিবিট করে গ্লুকাগন সিনথেসিস। একটু আগে আমরা পড়েছি কিন্তু যে সোমাটোস্টেটিনটা কি, বলেন তো সোমাটোস্টেটিনটা কি? সোমাটোস্টেটিনটা হলো গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন, ঠিক আছে? গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন। এই সোমাটোস্টেটিন সব কিছুকে কমাবে, কিন্তু কি শুধু গ্লুকোজকে বাড়াবে, এটা মনে রাখি আমরা, হ্যাঁ? সোমাটোস্টেটিন কি করে? সব কিছুকে কমায় কিন্তু শুধু গ্লুকোজকে বাড়ায়। আচ্ছা, এখন আপনারা এটাও একটু পড়ে নেবেন যে কোন কোন হরমোন গ্রোথকে ইনফ্লুয়েন্স করে, গ্রোথ বাড়ায় কোন কোন হরমোন, ঠিক আছে? গ্রোথকে ইনফ্লুয়েন্স করে কোন কোন হরমোন? গ্রোথ হরমোন, সোমাটোমেডিয়ান, থাইরয়েড হরমোন, অ্যান্ড্রোজেন, ইস্ট্রোজেন,
গ্লুকোকর্টিকয়েড, ইনসুলিন। ঠিক আছে, হ্যাঁ ইনহিবিটরি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ওকে, এখন আসি আমরা কোথায়, এখন আসবো আমরা থাইরয়েড গ্ল্যান্ডে। চলে আসেন থাইরয়েড গ্ল্যান্ডে, নিচে নেমে আসেন পিটুইটারি থেকে আমরা, হ্যাঁ আচ্ছা পিটুইটারি থেকে আমরা থাইরয়েড গ্ল্যান্ডে চলে আসলাম। থাইরয়েড গ্ল্যান্ড দেখেন, থাইরয়েড গ্ল্যান্ডে কী কী থাকে আমরা জানি, প্যারেনকাইমা থাকে, স্ট্রোমা থাকে, হিস্টোলজি বলতেছি জাস্ট হ্যাঁ বোঝার জন্য। থাইরয়েড গ্ল্যান্ডে কী থাকে, হিস্টোলজিটা কি, প্যারেনকাইমা আর স্ট্রোমা। প্যারেনকাইমা মূল সেল, প্যারেনকাইমা যেটা আছে সেটাতে কী থাকে, ফলিকল থাকে, ঠিক আছে, থাইরয়েড ফলিকল যেটা। আর সাপোর্টিভ সেলটা কোনটা, থাইরয়েডের স্ট্রোমা। সাপোর্টিভ সেলের মধ্যে কী কী আছে, স্ট্রোমার মধ্যে ফাইব্রাস টিস্যু আছে, ব্লাড ভেসেলস আছে, প্যারাফলিকুলার সেলস আছে। ঠিক আছে, এখন আসেন ফলিকুলার, থাইরয়েড ফলিকুল কি দিয়ে গঠিত হয়, কিউবয়েডাল ইপিথেলিয়াম থাকে বা, ঠিক আছে, থাইরয়েড ফলিকুলে, আর থাকে কলয়েড। কিউবয়েডাল ইপিথেলিয়াম আর ভিতরে কি থাকে, কলয়েড থাকে। কলয়েডের মধ্যে কি কি থাকে, T3 থাকে, T4 থাকে, থাইরোগ্লোবিউলিন থাকে। ঠিক আছে, আচ্ছা প্যারাফলিকুলার সেল কোথা থেকে ডেভেলপ হয় আমরা জানি, আলটিমো ব্রঙ্কিয়াল বডি। এগুলো এখানে পড়া জিনিস না, বাট আমি একবার বলে দিচ্ছি আপনাদের যাতে রিকল হয়ে যায়। হ্যাঁ আচ্ছা, প্যারাফলিকুলার সেল থেকে কি সিক্রেট হয়, ক্যালসিটোনিন রিলিজ হয়। ঠিক আছে, তাহলে প্যারাফলিকুলার সেল কি সিক্রেট করে, ক্যালসিটোনিন সিক্রেট করে। ওকে, এখন আসেন থাইরয়েড ফলিকল যেটা বললাম, থাইরোগ্লোবিউলিন। থাইরোগ্লোবিউলিনটা এটা হলো, থাইরোগ্লোবিউলিন যেটা, এটা হলো অ্যামাইনো অ্যাসিডের একটা গাছ। হ্যাঁ, থাইরোগ্লোবিউলিনের মধ্যে কি থাকে, টাইরোসিন থাকে। ঠিক আছে, টাইরোসিন থাকে, এটা আমরা জাস্ট এটা মনে রাখি। এখন আসেন হাইপারথাইরয়েডিজম আর হাইপোথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজমের মধ্যে আপনারা মনে রাখবেন যে আমাদের যে ফলিকল যেটা থাকে হাইপারথাইরয়েডিজমে, ফলিকুলের যে কিউবয়েডাল ইপিথেলিয়ামটা সেটা টল কলামনার ইপিথেলিয়ামে হয়ে যায়। ঠিক আছে, টল কলামনার ইপিথেলিয়াম হওয়ার কারণে কলয়েডগুলো সবগুলাকে সে খেয়ে ফেলে সে কী করে, কলয়েড স্ক্যান্টি হয়ে যায়, কমে যায় কলয়েড কমে যাওয়ার কারণে ফলিকলটা তখন ছোট হয়ে যায়। ঠিক আছে, তাহলে হাইপারথাইরয়েডিজমে আসতে পারে একটা স্টেম যে হাইপারথাইরয়েডিজমে ফলিকুলের সাইজ কমে না বাড়ে, তাহলে হাইপারথাইরয়েডিজমে ফলিকুলের সাইজ কমবে। এখন আসলে হাইপোথাইরয়েডিজমে কি হয়, ফ্ল্যাট হয়ে যায়, কিউবয়েডাল সেলগুলো ফ্ল্যাট হয়ে যায়। ফ্ল্যাট হয়ে কি হয়, কলয়েডগুলো অ্যাবজর্পশন করতে পারে না, সে কি করে, কলয়েডগুলো তার বাড়তে থাকে ভিতরে, তাহলে ফলিকুলগুলো বড় হয়ে যায় হাইপোথাইরয়েডিজমে। আচ্ছা, এখান থেকে আপনারা কি কি পড়বেন আমি একটু বলে দেই, দেখেন। আচ্ছা আমি আগে বলা শেষ করি। T3 T4, আমরা T3 T4 এর মধ্যে দুইটা ডিফারেন্স পড়তে হবে, আমাদের এটা জানতে হবে। T3 যেটা আছে সেটা কিন্তু অ্যাক্টিভ। হ্যাঁ, T3 অ্যাক্টিভ, ফ্রি অবস্থায় থাকে এবং এটা কম পরিমাণে থাকে, মনে রাখেন এটা। T3 অ্যাক্টিভ, ফ্রি অবস্থায় থাকে, কম পরিমাণে থাকে। আর T4 যেটা আছে সেটা ইনঅ্যাক্টিভ, জাস্ট উল্টোটা। হ্যাঁ, T4 ইনঅ্যাক্টিভ, বাইন্ড হয়ে থাকে প্রোটিনের সাথে, থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিনের সাথে বাইন্ড হয়ে থাকে T4টা, আর এটা বেশি পরিমাণে থাকে। তার মানে কি দাঁড়ালো, T3 অ্যাক্টিভ থাকে, এটা কাজ করে। T3 অ্যাক্টিভ, ফ্রি অবস্থায় থাকে আর কম থাকে। ঠিক আছে, এখন আসেন একটা জিনিস মনে রাখবেন, T4 অনলি থাইরয়েডে ফর্মেশন হয়, কিন্তু T3 যেটা আছে সেটা থাইরয়েডেও ফর্মেশন হয়, থাইরয়েডের ভিতরে, আবার পেরিফেরাল টিস্যুতেও ফর্মেশন হয়। T3 যখন পেরিফেরাল টিস্যুতে কমে যায় তখন কি হয়, তখন T4 যেগুলো থাকে T4টা T3-তে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, মনোডায়োডিনেজ দিয়ে। ঠিক আছে, 5 মনোডায়োডিনেজ দিয়ে T4টা T3-তে কনভার্ট হয়ে যায়। কোন কোন পেরিফেরাল টিস্যুতে হতে পারে, মাসেল, লিভার, হার্ট, কিডনি। মাসেল, লিভার, হার্ট, কিডনি। আচ্ছা, এখন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনারা এগুলো পড়ে নেবেন নিজেরা। দেখেন, ডেইলি রিকোয়ারমেন্ট অফ আয়োডিন, ডেইলি রিকোয়ারমেন্ট অফ আয়োডিন, টোটাল প্লাজমা T4 লেভেল ইন অ্যাডাল্ট, টোটাল প্লাজমা T3 লেভেল ইন অ্যাডাল্ট। আচ্ছা, তারপরে আসেন সিনথেসিস অফ থাইরয়েড হরমোন। খুব 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 ইম্পর্টেন্ট, কিছু আসুক না আসুক থাইরয়েড থেকে এটা আসবে, এখান থেকে কোয়েশ্চেন আসবে। কোনটা ফার্স্ট স্টেপ, কোন স্টেপে কি হয়,
অক্সিডেশন অফ আয়োডিন, আয়োডাইড যেটা আসছে সেটা অক্সিডেশন অফ আয়োডাইড হয়ে পার অক্সিডেজ দিয়ে আয়োডিন হয়। খুব ভালো করে এগুলো পড়তে হবে, আমি এগুলো ডিটেলসে যাচ্ছি না, ভাইয়া খুব ভালো করে এগুলো পড়িয়েছেন, আপনারা খুব ভালো করে এটা পড়ে নেবেন, ঠিক আছে। সিনথেসিসটা T3T4 কীভাবে ফর্মেশন হয়। এখন আসুন ফিজিওলজিক্যাল ইফেক্ট অফ থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোনের ফিজিওলজিক্যাল ইফেক্ট খুব 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 ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, আর কি পড়তে হবে? ফাংশন অফ TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের ফাংশন কি কি আছে? ইনক্রিজ অ্যাক্টিভিটি অফ আয়োডাইড পাম্প, আয়োডাইড পাম্পের অ্যাক্টিভিটি বাড়ায়। ইনক্রিজ আয়োডিনেশন অফ টাইরোসিন, ইনক্রিজ সাইজ অ্যান্ড সিক্রেশন অফ থাইরয়েড সেলস, ইনক্রিজ নাম্বার অফ থাইরয়েড সেলস, ঠিক আছে। আমি আবার বলছি, ইনক্রিজ অ্যাক্টিভিটি অফ আয়োডাইড পাম্প, ইনক্রিজ আয়োডিনেশন অফ টাইরোসিন, ইনক্রিজ সাইজ অ্যান্ড সিক্রেশন অফ থাইরয়েড সেলস, ইনক্রিজ নাম্বার অফ থাইরয়েড সেল। থাইরয়েড হরমোনের মেটাবলিক ফাংশন, হার্টের উপর কি এফেক্ট, বোনের ওপর কি এফেক্ট, সিএনএস, তারপরে কোন হরমোনটা বাড়লে কি হয়, হরমোনটা কমলে কি হয়, এগুলো জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, হাইপোথাইরয়েডিজমে আপনারা মনে রাখবেন আচ্ছা হাইপার থাইরয়েডিজমে মনে রাখেন, হাইপার থাইরয়েডিজমে সব কিছু বাড়বে, শুধু 4টা জিনিস কমবে। কি কি কমবে? মেনস্ট্রুয়াল ব্লাড ফ্লো কমবে, ওয়েট লস হবে, কোলেস্টেরল কমবে, আর ডিক্রিজ লিবিডো, ঠিক আছে। এই 4টা জিনিস কমবে আর সব বাড়বে, এভাবে মনে রাখেন। হাইপারে সব বাড়বে, 4টা জিনিস কমবে, মেনস্ট্রুয়াল ব্লাড ফ্লো কমবে, ওয়েট লস হবে, কোলেস্টেরল কমবে, ডিক্রিজ লিবিডো, লিবিডো কমবে, ঠিক আছে। আর হাইপোথাইরয়েডিজমে কি হবে? সব কমবে, শুধু 3টা জিনিস বাড়বে। কি কি বাড়বে? ওয়েট গেইন হবে, মেনস্ট্রুয়াল ব্লাড ফ্লো বাড়বে, আর কোলেস্টেরল সামান্য বাড়বে, ঠিক আছে। আচ্ছা, হাইপারথাইরয়েডিজম আমরা সবাই জানি। প্রাইমারিতে কি হয় সেটা আমরা জানি। প্রাইমারিতে কি হবে? T3T4 কমবে, TSH বেড়ে যাবে, ঠিক আছে। আর প্রাইমারি এটা হাইপোথাইরয়েডিজমে, আর প্রাইমারি হাইপারে কি হবে? T3T4 বাড়বে, TSH কমে যাবে। আর সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমে কি হবে? TSHটাই কমে যাবে, TSHটা কমার কারণে T3T4টাও কমবে, ঠিক আছে। আর সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজমে কি হবে? হাইপারথাইরয়েডিজম যেহেতু সেকেন্ডারি বলছে, তার মানে TSHটা বাড়বে, সেজন্য T3T4টাও বাড়বে। আচ্ছা, আচ্ছা তাহলে আমাদের হ্যাঁ আচ্ছা, একটা জিনিস, আমাদের T4 যেটা, সেটাকে কিন্তু থাইরক্সিন বলে, হ্যাঁ, এটা মনে রাখবেন। ওকে, এখন আসুন প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে। কোনটা বলবো আপু? মৌসুমি সারা আপু একটু বলেন তো কোনটা বলবো। আচ্ছা, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আমি শুরু করি, প্যারাথাইরয়েড শেষ করে মৌসুমি আপু যেটা জানতে চাচ্ছেন সেটা আমি আবার বলবো, হ্যাঁ। আচ্ছা, এখন আসেন প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। আচ্ছা, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে কিছু জিনিস আগে পড়ে নিই। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আমাদের কয়টা থাকে? 4টা থাকে, ঠিক আছে। প্লাজমা লেভেল প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কতটুকু? 10 to 55 পিকোগ্রাম পার ml। আচ্ছা, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের ফাংশন কি, অ্যাকশন কি? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কি করে? ডাইরেক্টলি অ্যাক্টস অন বোন টু ইনক্রিজ বোন রিজর্পশন অ্যান্ড মেটাবলাইজ ক্যালসিয়াম, ঠিক আছে।
বোন রিজার্পশন বাড়িয়ে দেয় ক্যালসিয়ামের, ইনক্রিজ প্লাজমা ক্যালসিয়াম লেভেল, ডিক্রিজ প্লাজমা ফসফেট লেভেল, ইট স্টিমুলেট বোথ অস্টিওক্লাস্ট অ্যান্ড অস্টিওব্লাস্ট, মানে অস্টিওক্লাস্ট অস্টিওব্লাস্ট দুটাকেই স্টিমুলেট করে। ইউজুয়ালি এটা কি অ্যানাবলিক হরমোন। আচ্ছা, অ্যানাবলিক হরমোন পড়ছে এতক্ষণ ধরে, মনে আসতেছে না যে তাহলে ক্যাটাবলিক হরমোন কোনগুলা? এটা মনে রাখেন, ক্যাটাবলিক হরমোন হলো কর্টিসল, গ্লুকাগন, থাইরয়েড হরমোন। কি কি? কর্টিসল, গ্লুকাগন, থাইরয়েড হরমোন ক্যাটাবলিক হরমোন। আচ্ছা আচ্ছা, প্যারাথাইরয়েড হরমোন যেটা আছে সেটাকে রেগুলেশন কে করে? আয়োনাইজড ক্যালসিয়াম রেগুলেশন করে। ক্যালসিয়াম রিসেপ্টর যেটা, সেটা সেল মেমব্রেনে যে ক্যালসিয়াম রিসেপ্টর থাকে সেটা দিয়ে রেগুলেশন হয়। 125 ডাইহাইড্রক্সি কোলিক্যালসিফেরল এটা ডাইরেক্টলি অ্যাক্ট অন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, প্লাজমা ফসফেট লেভেল, ম্যাগনেসিয়াম লেভেল। তার মানে আসতে পারে যে প্যারাথাইরয়েড হরমোনকে রেগুলেশন কি কি করে? কে প্যারাথাইরয়েড হরমোনের রেগুলেশন কন্ট্রোল করে? কে করে? আয়োনাইজড ক্যালসিয়াম, ক্যালসিয়াম রিসেপ্টর, 125 ডাইহাইড্রক্সি কোলিক্যালসিফেরল, ইনক্রিজ প্লাজমা ফসফেট লেভেল, আর হলো ম্যাগনেসিয়াম। আচ্ছা, ক্যালসিয়াম কমলে কি হবে, ক্যালসিয়াম বাড়লে কি হবে, এগুলো আমরা সবাই জানি, আমরা এগুলো পড়বো, এগুলো লাগবে। এখন আসি আমরা প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজমে। প্রাইমারি হাইপার না সে তো আপু না, ক্যাটাকলামাইন না। ক্যাটাবলিক হরমোন হলো কর্টিসল, গ্লুকাগন, থাইরয়েড হরমোন। ক্যাটামাইন আপনারা কি পড়ছেন কোথাও ক্যাটাকলামাইন? আমি তো পড়ি নাই কোথাও। আচ্ছা, তাহলে হলো প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজমের কিছু কিছু নাম আমরা এখন মুখস্থ রাখি। প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজমকে কি বলে? প্যারাথাইরয়েড এডিনোমা, মানে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম প্যারাথাইরয়েড এডিনোমার কারণেও হতে পারে, প্যারাথাইরয়েড হাইপারপ্লাসিয়ার কারণেও হতে পারে। ব্লাডে ক্যালসিয়াম লেভেল বাড়বে আর ফসফেট লেভেল কমবে। ঠিক আছে, প্যারাথাইরয়েড কি করে? ব্লাডে ক্যালসিয়াম লেভেলকে বাড়ায় আর ফসফেট লেভেলকে কমায়। এটা আমরা মনে রাখবো। এটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যখন পড়বেন তখন এটা লিখে রাখবেন প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের পাশে, ব্লাডে ক্যালসিয়াম বাড়ায় ফসফেট কমায়। ঠিক আছে, আর 125 ডাইহাইড্রক্সি কোলিক্যালসিফেরল মানে হলো ক্যালসিট্রায়ল। এটা কি করে? ক্যালসিয়ামও বাড়ায় ফসফেটও বাড়ায়, লিখে রাখেন। থাইরোক্যালসিটোনিন অর ক্যালসিটোনিন প্যারাফোলিকুলার সেল থেকে যেটা রিলিজ হয় সেটা কি করে? সেটা ব্লাডে ক্যালসিয়াম আর ফসফেট দুইটাকেই কমায়। ঠিক আছে, ক্যালসিটোনিন কি করে? ব্লাডে ক্যালসিয়াম ফসফেট দুইটাকেই কমায়। আচ্ছা, তার মানে আমাদের এটা জানতে হবে যে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম হলে কি হয়, তাই না? আমাদের এটা জানতে হবে। প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম হলে কি হবে? অস্টিওলাইটিক লিশন হবে, ব্লাডে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। আপু, আমি ভিডিও করার মতো অবস্থায় নাই, সেজন্য ভিডিও নাই। আচ্ছা, প্যারাথাইরয়েড লেভেল বাড়লে কি হবে? ক্যালসিয়াম লেভেল প্রচুর পরিমাণে বেড়ে যাবে, অস্টিওলাইটিক লিশন হবে, মাল্টিপল ফ্র্যাকচার হবে। ঠিক আছে, কারণ সে কি করে? বোন থেকে এই যে ক্যালসিয়ামটা কি করে? বের করে নিয়ে আসে ব্লাডে। তো ক্যালসিয়াম যখন বোন থেকে বের করে নিয়ে আসবে কি হবে? বোনের মধ্যে ক্যালসিয়াম কমে যাবে, তখন মাল্টিপল ফ্র্যাকচার হবে, অস্টিওলাইটিক লিশন হবে। আচ্ছা, ফসফেট লেভেল, আপু লজ্জা দিতেছেন। আচ্ছা আপু, এখন তো অবস্থায় আর নাই, এখন আর বলে ফেলি। আচ্ছা, মাল্টিপল ফ্র্যাকচার হবে আর হলো ম্যাটাস্টেটিক ক্যালসিফিকেশন হবে বোনে। ঠিক আছে, আর ফসফেট লেভেলটা বোনে কমে যাবে। আচ্ছা, এখন আসেন তাহলে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজমে কী কী হয় আমি আবার একটু বলি। হ্যাঁ, প্যারাথাইরয়েড হরমোন কি করে? বোনে অস্টিওক্লাস্টিক সেল অ্যাক্টিভিটি বাড়াবে, জিআইটি থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়িয়ে দেবে। না আপু,
আপু লজ্জা পাইতেছি। ব্লাডে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়াবে, জিআইটি থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়াবে। আচ্ছা, কিডনি দিয়ে ক্যালসিয়াম এক্সক্রিশন কমাবে, মানে তার মোট কথা সে ক্যালসিয়ামকে বডি থেকে বের হতে দিবে না, কিন্তু কি করবে, প্যারাথাইরয়েড হরমোনের শত্রু হলো ফসফেট, ঠিক আছে, সে ফসফেটকে বের করে দিবে। আচ্ছা, এখন দেখেন যদি আমাদের বডির মধ্যে কারো কিডনি ফেল হয়ে বসে আছে, কারো কিডনি নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, তো কিডনি নষ্ট হয়ে গেছে, কিডনি নষ্ট হওয়া মানে কি, দেখেন তার আলফা হাইড্রোক্সিলেজ এনজাইম যেটা আছে সেটা তার থাকবে না, তাই না? তো সেটা যদি না থাকে তার বডির মধ্যে 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল যেটা আছে সেটাও কিন্তু কমে যাবে, এটা আমরা জানি, হ্যাঁ। আচ্ছা, ব্লাডে ক্যালসিয়াম লেভেল তখন কমে যাবে। 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল কি করে, ক্যালসিয়াম লেভেল কিন্তু বাড়ায় বডিতে। তো ক্যালসিয়াম লেভেল যেহেতু বাড়ায়, সে যদি না থাকে, সে যদি না তৈরি হতে পারে কিডনিতে আলফা হাইড্রোক্সিলেজ এনজাইমটা না থাকার কারণে, তখন কি হয়, ব্লাডে ক্যালসিয়াম লেভেলটা কমে যাবে, ঠিক আছে। তো ব্লাডে ক্যালসিয়াম লেভেল কমে গেছে, ফসফেট লেভেল কমার কথা, ফসফেট লেভেলও কমার কথা থাকলেও রেনাল ফেলিওরের কারণে ফসফেটটা বের হতে পারে না, ঠিক আছে। ফসফেটটাও কিন্তু বাড়ার কথা, তাই না, কমার কথা, সরি, ফসফেটটা কিন্তু কমার কথা, ঠিক আছে, কারণ 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল নাই, ক্যালসিয়ামও কমবে, ফসফেটও কমবে, কিন্তু ফসফেটটা কমছে না। কেন কমছে না? রেনাল ফেলিওর হওয়ার কারণে ফসফেটটা বের হতে পারবে না, ফসফেট বের হওয়ার না কারণে সে ফসফেটটা বডিতে বাড়তে থাকবে, আর ক্যালসিয়াম তো অলরেডি কমে গেছে আর ফসফেট ওইদিকে বাড়তেছে। কিন্তু আমাদের যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যেটা আছে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কিন্তু ফসফেটকে একদমই সহ্য করতে পারে না, সে তার অসহ্য লাগে ফসফেটকে, সে কি করে, সে তখন হাইপারপ্লাসিয়া মানে বেশি বেশি করে প্যারাথাইরয়েড হরমোন সিক্রেট করা শুরু করে, যে কেন বডির মধ্যে এত ফসফেট, আমার ফসফেট ভালো লাগতেছে না। সে তখন কি করে, প্যারাথাইরয়েড হরমোনটা বেশি করে সিক্রেট করা শুরু করে, এবং প্যারাথাইরয়েড হরমোন তখন কি করে, ফসফেটটাকে বের করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ফসফেটটাকে তো বের করে দিতে পারছে না, কিডনি যেহেতু খারাপ, কিডনি তো কাজ করছে না, তো যেহেতু ফসফেট বের হতে পারছে না, প্যারাথাইরয়েড আরও অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। প্রথমে তো একটু একটু করে বের করা শুরু করছে, তারপরে আরও বেশি বের করবে, মানে হাইপারপ্লাসিয়া হতে 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 তার অবস্থা খারাপ হয়ে যাবে, মানে সে এত বেশি হাইপারপ্লাসিয়া হওয়া শুরু করবে, শেষ পর্যন্ত সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম হয়ে যাবে, ঠিক আছে, প্যারাথাইরয়েড হাইপারপ্লাসিয়া হতে হতে, কিন্তু তবুও তো ফসফেটকে সে বের করতে পারছে না। তো সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম হওয়ার পরে প্যারাথাইরয়েড হরমোনের প্রধান শত্রু ফসফেট, আমরা জানি, ফসফেটকে বের করে যদি দিতে না পারে, ঠিক আছে, যেহেতু দিতে পারছে না, সে কি করবে, সে লাস্টে যদি আমরা কোনো ড্রাগ দিয়ে বা কোনো কিছু করে ম্যানেজ করে আমরা ক্যালসিয়াম লেভেলটা বডির মধ্যে বাড়ায়ও দিই, তবুও তখন প্যারাথাইরয়েড হরমোন সে পাগল হয়ে যায় লাস্টের দিকে, সে আর কোনো কিছু বডি টডির কিছুই দেখে না, সে নিজে নিজে করে অনবরত প্যারাথাইরয়েড হরমোন সিক্রেট করা শুরু করে, টার্সিয়ারি, সেটাকে কি বলে, টার্সিয়ারি ওর অটোনোমাস হাইপার প্যারাথাইরয়েডিজম। তখন কি হয়, প্যারাথাইরয়েড হরমোনকে কোনো ড্রাগ দিয়ে ক্যালসিয়াম বডিতে বাড়ায়া ফসফেট বডি থেকে বের করে কোনো কিছু করেই লাভ হয় না, তখন আলটিমেটলি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড রিমুভ করা লাগে, সার্জিক্যাল রিমুভাল করা লাগে, ঠিক আছে। আচ্ছা, ওকে, অনেক কিছু বললাম এখানে। আচ্ছা, একটা জিনিস বলি, ক্যালসিয়াম আয়ন যেটা আছে, ক্যালসিয়াম আয়নের দুইটা ফর্ম থাকে, আয়োনাইজড অর ফ্রি ক্যালসিয়াম, এটা কাজ করে, আর একটা ফর্ম থাকে প্রোটিনের সাথে বাইন্ড করে। তো আয়োনাইজড ক্যালসিয়াম যেটা আছে, আয়োনাইজড ক্যালসিয়ামের ফাংশন আমাদের জানতে হবে, ঠিক আছে, কি কি কাজ করে, ব্লাড কোয়াগুলেশন করে, হার্ট মাসেল কন্ট্রাকশন করে, আর কি করে, অ্যাকশন পটেনশিয়ালি হেল্প করে, ঠিক আছে, এটা হলো লাইফ সেভিং জিনিসপত্র। আচ্ছা, ক্যালসিয়ামের নর্মাল লেভেল কত আমাদের জানতে হবে, তিনটাই, 10 মিলিগ্রাম পার ডিএল, 5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, 2.5 মিলিমোল পার লিটার। আবার বলতেছি, ক্যালসিয়ামের নর্মাল লেভেল 10 মিলিগ্রাম পার ডিএল, 5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, 2.5 মিলিমোল পার লিটার, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, একটা জিনিস এখানে একটু বলে দিই, আচ্ছা আমি কি একটু শর্ট করে ফেলবো, আপুরা এক দুইজন জানান তো, আমি একটু শর্ট করে কি বলবো, না এভাবেই বলে যাব, অনেক রাত হয়ে যাচ্ছে তো, আপনারাও তো পড়বেন আসলে, আমি কি একটু শর্ট করে বলবো কিনা বলেন তো, তাহলে আমি একটু কমিয়ে দিব, অনেক পড়া বাকি তো, অ্যাড্রেনাল কর্টেক্স বাকি, প্যানক্রিয়াস বাকি, কর্টিসল বাকি। আচ্ছা, একজন আপু বলেছেন না আপু,
আচ্ছা, আরেকজন বলেছেন শর্ট করতে। আচ্ছা, আরও কয়েকজন আমাকে বলেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এক একজন এক একটা বলতেছেন শর্ট করেন। আচ্ছা, অনেক আপুরা বলছেন কিন্তু শর্ট করতে। হ্যাঁ, কি করব আমি? হ্যাঁ হ্যাঁ, আপু কি আছেন? হ্যাঁ আপু ঠিক বলেছেন, ডিটেলস বলে 2 আওয়ার লাগবে, অনেক টাইম লাগবে, কিন্তু দেখেন আপনারা কিন্তু অধৈর্য হয়ে যাবেন পরে। হ্যাঁ, এগুলো কিন্তু মেইন ক্লাসে পড়ানো হয়েছে। হ্যাঁ, মেইন ক্লাসে অনেক ভালো করে পড়ানো হয়েছে। তাহলে আমি না হয় শর্ট করেই বলি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি টপিকগুলো বলে দিই। হুম হুম হুম, ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, আমি তাহলে বলে দিচ্ছি শর্ট করে। হ্যাঁ, হ্যাঁ এটাই কথা। আচ্ছা ঠিক আছে, আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমি না হয় শর্ট করে বলে দেই। আপনাদের সবার এগুলো পড়া আছে, আপনারা পারবেন। হ্যাঁ, টেনশন নিয়েন না, পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলে দিই। হ্যাঁ, তাহলে আমাদের এইটুকু পড়তে হবে, আমরা এইটুকু তো পড়ে ফেললাম, ক্যালসিয়ামটাও পড়ে ফেললাম। তারপর আমাদের কি পড়তে হবে? আমাদের কি জানতে হবে? প্যারাথাইরয়েড হরমোন থেকে কি জানতে হবে? প্যারাথাইরয়েড হরমোনের ইলেকট্রোলাইট ফাংশন জানতে হবে। প্যারাথাইরয়েড হরমোন কি করে আমরা পড়েছি একটু আগে। হ্যাঁ, আর কি পড়বেন আপনারা? এটা ক্যালসিয়াম লেভেল বাড়ায়, ফসফেট লেভেল কমায়, এটা আমরা জানি। রেগুলেশনটা পড়বেন, ঠিক আছে? পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক যেটা আছে ওটা পড়বেন, ঠিক আছে? হাইপোতে কি হয়, হাইপারে কি হয় সেটা পড়বেন। আচ্ছা, এখন আসুন 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল, এটার আরেকটা নাম হলো ক্যালসিট্রায়ল, ঠিক আছে? আচ্ছা, এটা কি করে আমরা একটু আগে পড়েছি, এটার ফাংশনটা পড়তে হবে। সে কি করে, 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল যেটা আছে সেটা যদি কমে তাহলে কি হয়, এবং বাড়ে তাহলে কি হবে সেটাও জানতে হবে। সেম অ্যাজ আমাদের থাইরোক্যালসিটোনিন যেটা আছে, ক্যালসিটোনিন যেটা, সেটা থেকেও আমাদের সেম পড়তে হবে। সে কমলে তার কি হয়, বাড়লে কি হয়, এবং মেকানিজম অফ অ্যাকশন, ঠিক আছে? রেগুলেশনটা পড়তে হবে। আচ্ছা, গেল। আচ্ছা, ক্যালসিয়াম মেটাবলিজম যেটা আছে সেটাকে 3টা হরমোন রেগুলেশন করে। আচ্ছা, প্যারাথাইরয়েড হরমোন যেটা আছে, দেখেন এখানে একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে রেগুলেশন অফ ক্যালসিয়াম মেটাবলিজম, ক্যালসিয়াম মেটাবলিজম যেটা আছে সেটার রেগুলেশনটা 3টা হরমোন দিয়ে রেগুলেটেড হয়। কি কি দিয়ে হয়? 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল, প্যারাথাইরয়েড হরমোন আর ক্যালসিটোনিন, ঠিক আছে? ক্যালসিয়াম মেটাবলিজমে আরও কিছু হরমোন কাজ করে, গ্লুকোকর্টিকয়েড, গ্রোথ হরমোন, ইস্ট্রোজেন। আচ্ছা, এগুলো আর আমি না বলি, আপনারা পারবেন এগুলো। আচ্ছা, সেম ক্যালসিটোনিন থেকে আপনারা পড়তে হবে যা যা বললাম এইগুলা। আচ্ছা, এখন আসুন অ্যাড্রেনাল কর্টেক্স। অ্যাড্রেনাল কর্টেক্স থেকে আমরা কি পড়বো? অ্যাড্রেনাল কর্টেক্স থেকে আমরা জানি কি কি পড়তে হবে আমাদের। অ্যাড্রেনাল কর্টেক্স যেটা আর অ্যাড্রেনাল মেডুলা যেটা, হ্যাঁ, অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কী কী সিক্রেট হয়, কী কী অ্যাড্রেনাল মেডুলা থেকে সিক্রেট হয়, এই দুটা পড়তে হবে, ঠিক আছে? এবং আমরা গাইনির, যেহেতু আমরা অবস দত্ত বইয়ে, গাইনি দত্ত বইয়ে খুব ভালো করে পড়ছি এগুলা, যে আমাদের যে কি বলে, ওই যে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, এটাতে কি ডেফিসিয়েন্সি হয়, কি এনজাইম ডেফিসিয়েন্সি হয়, কেন হয়, এটা হলে কি হয়, ঠিক আছে? এগুলো জানতে হবে আমাদের। আর অ্যাড্রেনাল কর্টেক্স থেকে জোনা গ্লোমেরুলোসা, জোনা ফেসিকুলাটা, জোনা রেটিকুলারিস, এগুলো থেকে কোনটা থেকে কি সিক্রেট হয় এগুলো জানতে হবে আমাদের। আচ্ছা, গেল। তারপরে আমাদের এখান থেকে অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, ওটা বলতে চাচ্ছিলাম, এটা পড়বেন আপনারা। আর হলো এখানে
21 বিটা হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি হলে কি হয়, 11 বিটা হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি হলে কি হয়, এটা জানতে হবে। অ্যান্ড্রোজেন থেকে আমরা জানবো সব কিছু সেম। অ্যান্ড্রোজেন ইলেকট্রোলাইট ফাংশন, ইলেকট্রোলাইটের কোনো ফাংশন আছে কিনা, ঠিক আছে। অ্যান্ড্রোজেন মানে সব ইলেকট্রোলাইট বাড়াবে শরীরের অনুপাতে, এটা আমরা জানবো। তারপরে এটা কি, অ্যান্ড্রোজেনটা একটা অ্যানাবলিক হরমোন, মেটাবলিক ফাংশন কি কি আছে, স্পেশাল কি কি ফাংশন আছে, রেগুলেশন কিভাবে করে, হ্যাঁ অ্যান্ড্রোজেনটা। হাইপো ফাংশন হলে কি হয়, হাইপার ফাংশন হলে কি হয়। গ্লুকোকর্টিকয়েডের যা আছে সব ভালো করে পড়তে হবে। গ্লুকোকর্টিকয়েড ইফেক্ট যেটা আছে আমাদের শরীরের মধ্যে, কি বাড়ায় কি কমায়, ঠিক আছে, বাড়লে কি হবে কমলে কি হবে, কুশিং সিনড্রোম, এডিসনস ডিজিজ, এগুলা থেকে ঝাড়া সব কিছু পড়া লাগবে খুব ভালো করে, ঠিক আছে। স্ট্রেসে থাকলে কি হয়, আমরা যখন স্ট্রেসে থাকি বা সার্জারির পরে কর্টিসলের কি উঠানামা করে, এটা পড়তে হবে, ঠিক আছে। অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট কী কী আছে গ্লুকোকর্টিকয়েডের, এগুলো জানতে হবে, মানে মেইনলি গ্লুকোকর্টিকয়েডের ফাংশনটা জানতে হবে। আচ্ছা, এখন আসেন অ্যালডোস্টেরন, মিনারেলোকর্টিকয়েড। আচ্ছা, মিনারেলোকর্টিকয়েড যেটা আছে সেখান থেকে আমরা কি জানবো, সেখান থেকে আমরা জানবো সেম আমাদের ইলেকট্রোলাইটে কি এফেক্ট করে, কি ফাংশন হয়, হাইপো হলে কী হবে, হাইপার হলে কি হবে। আচ্ছা, এডিসনস ডিজিজ, এগুলোর কিন্তু কুশিং সিনড্রোম, আর কুশিং সিনড্রোম যেটা মেইনলি, কুশিং সিনড্রোমে আপনাদের জানতে হবে যে কুশিং সিনড্রোমে না গ্লুকোকর্টিকয়েডের ফাংশন পড়লে শুধু হবে না, অ্যান্ড্রোজেনের ফাংশনটা পড়া লাগবে। গ্লুকোকর্টিকয়েড আলাদা, অ্যান্ড্রোজেনটা আলাদা, হ্যাঁ। আচ্ছা, শুধু ফাংশনটা পড়ে নেবেন, অ্যান্ড্রোজেনের সমস্যা নেই, হ্যাঁ, ওটা পড়লেই আপনারা বুঝবেন হাইপো হলে কী হয়, হাইপার হলে কী হবে। অ্যালডোস্টেরন এসকেপ, এই টপিক্সটা পড়বেন আপনারা, হ্যাঁ। অ্যালডোস্টেরন এসকেপ, প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম, কনস সিনড্রোম, সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম। এখন আসেন অ্যাড্রেনাল মেডুলা। অ্যালডোস্টেরন সিক্রেশন রেগুলেশন হয় 4টা জিনিস দিয়ে, এটা পড়ে নেবেন, হ্যাঁ। ওকে, এখন আসুন অ্যাড্রেনাল মেডুলা। অ্যাড্রেনাল মেডুলা থেকে কী কী সিক্রেট হয় আমরা জানি, ঠিক আছে। অ্যাড্রেনাল মেডুলা থেকে কী কী সিক্রেট হবে, ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন, ঠিক আছে, টাইরোসিন থেকে, এটা মনে রাখতে হবে। ভিনাইল ম্যান্ডেলিক অ্যাসিড, ভিনাইল ম্যান্ডেলিক অ্যাসিড যেটা আছে সেটা কখন বাড়ে, কখন আমরা ইউরিনে পাই, যখন ফিওক্রোমোসাইটোমা হয়, ঠিক আছে। অ্যাড্রেনাল মেডুলাতে ক্রোমাফিন সেলের মধ্যে টিউমার, ফিওক্রোমোসাইটোমা হয়, তখন আমরা ভিনাইল ম্যান্ডেলিক অ্যাসিড যেটা আছে সেটা ইউরিনে বেশি পাই। এটা একবার সিঙ্গেল বেস্ট আসছিল পরীক্ষায় পার্ট 1-এ। আচ্ছা, ওকে, এখন আসেন আচ্ছা, নরএপিনেফ্রিন লেভেলটা আমাদের আনচেঞ্জ থাকে জেনারেলি। অ্যাড্রেনালেক্টমি, অ্যাড্রেনাল গ্ল্যান্ড যদি আমরা কেটেও ফেলি তবুও আনচেঞ্জ থাকে। কেন আনচেঞ্জ থাকে এটা পড়বেন। ফ্রি ইপিনেফ্রিন লেভেলটা পড়বেন। ক্যাটাকোলামাইনের হাফ লাইফটা পড়বেন, হ্যাঁ। ভিনাইল ম্যান্ডেলিক অ্যাসিড যেটা আছে, ভিনাইল ম্যান্ডেলিক অ্যাসিড 700 মাইক্রোগ্রাম সিক্রেট হয়, এক্সক্রিট হয় ইউরিন দিয়ে পার ডে নর্মাল হিউম্যানে, ঠিক আছে। আচ্ছা, ইফেক্টস অফ ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিন মুখস্থ না করে পরীক্ষার হলে যাবেন না। ইফেক্টস অফ ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিন অন আওয়ার বডি, মানে আমাদের শরীরের মধ্যে ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিনের কী ইফেক্ট আছে, মেটাবলিক ইফেক্ট, সিবিএস ইফেক্ট, কী 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 হয় ওগুলো পড়তে হবে ভালো করে, এটা পড়ে যাবেন ভালো করে। একটা জিনিস, আচ্ছা, অ্যাড্রেনাল মেডুলা থেকে ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন ছাড়াও আরও কিছু জিনিস সিক্রেট হয়। কী কী সিক্রেট হয়, ক্রোমোগ্রেনিন এ,
মোস্ট অফ মেটেনক্যাফালিন, অ্যাড্রেনোমেডুলিন, ঠিক আছে, অ্যাড্রেনোমেডুলিন, এই তিনটা জিনিস, ক্রোমোগ্রেনিন এ, মেটেনক্যাফালিন, অ্যাড্রেনোমেডুলিন। ইপিনেফ্রিন নর ইপিনেফ্রিন ফাংশন তো বললাম। এখন আসুন ডোপামিন। ডোপামিনের ফাংশন না পড়ে পরীক্ষা হলে যাবেন না, ডোপামিনের ফাংশন আসে। ইপিনেফ্রিন নর ইপিনেফ্রিনের ফাংশনও আসে। ডোপামিনের ফাংশন আমি একবার পরীক্ষাতে পাইছি পার্ট 1-এ। ফিওক্রোমোসাইটোমার কথা তো বললাম, ফিওক্রোমোসাইটোমা পড়ে যাবেন। আচ্ছা, এখন আসেন প্যানক্রিয়াসে। প্যানক্রিয়াস থেকে কি কি সিক্রেট হয় আমরা জানি, কোন সেল থেকে কি সিক্রেট হয় সেটাও আমরা জানি। আচ্ছা, ইনসুলিনের হাফ লাইফটা পড়বেন। ইনসুলিনের হাফ লাইফ, ইনসুলিন থেকে যা যেখান থেকে পড়েছেন সব ভালো করে পড়ে যাবেন। ইনসুলিনের যে যা যেখান থেকে পড়ছেন, কারণ ইনসুলিন আমাদের জন্য ইম্পর্টেন্ট, ইনসুলিন থেকে কোয়েশ্চেন আসে। হ্যাঁ, ইনসুলিনের সাথে পটাশিয়ামের কি রিলেশন সেটা পড়বেন। ইনসুলিনের ফাংশন পড়বেন, বডিতে কি ফাংশন করে ইনসুলিন। ইনসুলিন ডেফিসিয়েন্সি হলে কি হয় সেটা পড়বেন। ইনসুলিন বডির মধ্যে কি অ্যাকশন করে এটা পড়বেন। কোন কোন সেলের মধ্যে বডির কোন কোন জায়গায় ইনসুলিন লাগে না গ্লুকোজ ঢুকতে, এটা পড়বেন। প্রোটিন মেটাবলিজম ইন ডায়াবেটিক পেশেন্ট, প্রোটিন মেটাবলিজম, ঠিক আছে, একটা ডায়াবেটিক পেশেন্টের প্রোটিন মেটাবলিজম কিভাবে হয়, ঠিক আছে, সেটা পড়বেন। একটা ডায়াবেটিক পেশেন্টের মধ্যে ফ্যাট মেটাবলিজম কিভাবে হয় বা কি হয় ফ্যাট মেটাবলিজমে, ঠিক আছে, এটা পড়তে হবে। হাইপারগ্লাইসেমিক কমা হাইপোগ্লাইসেমিক কমার ডিফারেন্স পড়তে হবে। ফ্যাক্টর এফেক্টিং ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন সিক্রেশন, কোন কোন ফ্যাক্টর ইনসুলিন আর গ্লুকাগন সিক্রেশন বাড়ায় বা কমায়, এটা পড়তে হবে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট, ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টস কি কি আছে নামগুলো পড়বেন। সালফোনাইলুরিয়া, বাইগুয়ানাইজ, থায়াজাইড, ডায়োটিক্স, ঠিক আছে, কি কি আছে এখানে এগুলো পড়তে হবে, এগুলোর নামগুলো পড়তে হবে আর কিভাবে ফাংশন করে জাস্ট এটুকু পড়বেন। গ্লুকাগন থেকে তো আর কি পড়বেন আপনারা, গ্লুকাগন থেকে আপনারা জানেন সব কিছু। ফাংশনটা পড়ে নেবেন গ্লুকাগনের। হ্যাঁ, ওকে। সোমাটোস্টেটিন তো বলে দিলাম, একটু আগে বলেছি আমরা। কার্বোহাইড্রেট মেটাবলিজমে কোন কোন হরমোন লাগে এটা একটু পড়বেন। আচ্ছা, এনজিওটেনসিন 2, এনজিওটেনসিন 2 থেকে খুব ভালো করে পড়ে যেতে হবে। এনজিওটেনসিন 2টা আপনারা রেনালেও পাবেন। এনজিওটেনসিন 2টা আপনারা রেনালেও পাবেন। এটা কি? এটা একটা প্রোটিন হরমোন, এটা লাংস থেকে রিলিজ হয়। এনজিওটেনসিন মানে লাংস থেকে সিক্রেট হয়। এনজিওটেনসিন লাংসের মধ্যে আর কি, বাই দ্য হেল্প অফ লাং। এনজিওটেনসিন 2 যেটা আছে সেটা কিন্তু অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়ায়, হ্যাঁ, সোডিয়াম পটাশিয়াম লেভেল মেনটেন করে। পটেন্ট ভ্যাসোকনস্ট্রিক্টর, এটা খুব ভালো ভ্যাসোকনস্ট্রিকশন করে। এটা বাড়লে কি হবে, কমলে কি হবে সেটা পড়বেন। এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম যেটা আছে সেটা কি করে এটা পড়বেন। এনজিওটেনসিন বডির মধ্যে কি ইফেক্ট করে সেটা পড়বেন, মানে এনজিওটেনসিনের ফাংশন, এনজিওটেনসিন কি করে। কোন কোন ফ্যাক্টরগুলো রেনিন সিক্রেশন করে, মানে রেনিন সিক্রেশন বাড়ায় কোনগুলো, রেনিন সিক্রেশন কমায় কোনগুলা, ওগুলা পড়বেন। ইরাথ্রোপয়েটিন, ইরাথ্রোপয়েটিন কোথা থেকে রিলিজ হয়, মোস্টলি কোথা থেকে রিলিজ হয়, কিডনি থেকে রিলিজ হয়, ঠিক আছে, আর কিছু রিলিজ হয় লিভার থেকে। ইরাথ্রোপয়েটিনের ফাংশন আপনারা জানেন সবাই, এগুলো আর না বলি। এএনপি,
এএনপি বিএনপি পড়বেন আপনারা। এএনপি কোথা থেকে রিলিজ হয়, কেন রিলিজ হয়, এএনপির ফাংশন কি, অ্যাট্রিয়াল নাইট্রেটিক পেপটাইড। হ্যাঁ, আচ্ছা, রেনিন সিক্রেশন কে বাড়ায়, এগুলো এটা পড়ে যাবেন, এগুলো কিন্তু আসে। রেনিন সিক্রেশন কে বাড়ায়, কোন কোন কন্ডিশনে রেনিন সিক্রেশন বাড়ে। এএনপি ফাংশন পড়বেন, এএনপি কি কাজ করে বডিতে। পিনিয়াল গ্ল্যান্ড পড়বেন। আচ্ছা, পিনিয়াল গ্ল্যান্ড থেকে কি কি পড়বেন আমি একটু বলে দিই। হ্যাঁ, পিনিয়াল গ্ল্যান্ড থেকে, পিনিয়াল গ্ল্যান্ডের আরেকটা নাম হলো ইপিফাইসিস সেরিব্রি। ঠিক আছে, ইপিফাইসিস সেরিব্রি। ইট অ্যারাইজেস ফ্রম রুফ অফ দ্য থার্ড ভেন্ট্রিকল আন্ডার দ্য পোস্টেরিয়র এন্ড অফ দ্য কর্পাস ক্যালোসাম। ঠিক আছে, পিনিয়াল গ্ল্যান্ড ইজ লার্জ ইন ইনফ্যান্টস, এটা ইনফ্যান্টে বড় থাকে, আর এটা ইনভলিউট হয়ে যায় বিফোর পিউবার্টি, পিউবার্টির ঠিক আগে এটা ইনভলিউট হয়ে যায়। পিনিয়াল গ্ল্যান্ড কি সিক্রেশন করে, মেলাটোনিন সিক্রেশন করে, এটার রেগুলেশনটা পড়বেন। দিনের বেলা এটার সিক্রেশন কমে, রাতের বেলা সিক্রেশন বাড়ে। এটার ফাংশন কি? পিনিয়াল গ্ল্যান্ডের আর্টারি সাপ্লাই হলো পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। পিনিয়াল গ্ল্যান্ডের আর্টারি সাপ্লাই পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। আচ্ছা, এখন আমরা সব হরমোনের কথা বলে দিলাম। এখন আমরা কোথায় আসলাম? এখন আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেমে চলে আসছি। রিপ্রোডাক্টিভ সিস্টেম যেটা আছে সেটা আপনারা ফান্ডামেন্টালস অফ রিপ্রোডাকশন আমাদের অবস বইয়ের 15 নাম্বার পেজ। হ্যাঁ, অবস বইয়ের 15 নাম্বার পেজ। এই জায়গা থেকে আপনারা প্রথমে এই চ্যাপ্টারটা পড়বেন। রিপ্রোডাক্টিভ সিস্টেম যেটা আছে সেটা আপনারা এখান থেকে প্রথমে পড়বেন। ঠিক আছে, এখান থেকে পড়ার পরে তারপরে কি কি পড়বেন এখান থেকে দেখেন। ফিজিওলজি থেকে আমরা পড়বো যে ইস্ট্রোজেন কোথা থেকে রিলিজ হয়, প্রোজেস্টেরন কোথা থেকে সিক্রেট হয়, রিল্যাক্সিন কোথা থেকে সিক্রেট হয়, ইনহিবিন কোথা থেকে সিক্রেট হয়, এগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের ডিফারেন্স, এই ডিফারেন্স থেকে কোয়েশ্চেন আসছে 2019-এ জুলাইয়ে। ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের ডিফারেন্স পড়তে হবে আমাদের ভালো করে, এটা অনেক বড় ডিফারেন্স, এটা আমি আর না বলি। ঠিক আছে, ওভুলেশন কিভাবে হয় আমরা জানি, ওভুলেশন কিভাবে হয় সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, যেগুলো বই থেকে আপনারা পড়বেন, অবদত্ত গাইনি দত্ত থেকে যেগুলো পড়বেন, আমি এগুলো আর এখানে বলছি না। হ্যাঁ, মেনস্ট্রুয়াল সাইকেল আমরা মেনস্ট্রুয়েশন চ্যাপ্টারে বিশাল বড় করে পড়ছি, এখান থেকে আর এগুলো পড়ার দরকার নেই। হ্যাঁ, প্রলিফারেটিভ অর ইস্ট্রোজেন ফেজ, সিক্রেটরি অর প্রোজেস্টেরনাল ফেজ যেটা আছে সেটাতে কি হয়, মেনস্ট্রুয়াল অর ব্লিডিং ফেজে কি হয়, ওভুলেশনের মেকানিজম আমরা ওইখান থেকে পড়ছি আমাদের বই থেকে, এগুলো লাগবে না। ইন্ডিকেটরস অফ ওভুলেশন এটা আপনারা পড়ছেন অবশ্যই, আমি একবার বলে দিই। ইন্ডিকেটরস অফ ওভুলেশন, মর্নিং বডি টেম্পারেচারটা স্লাইটলি রাইজেস by 0.2 to 0.5 degrees Celsius just after ovulation. Ovulatory pain হবে, ovulation bleeding or discharge at the time of ovulation. Secretory pattern in a biopsy of the endometrium indicates that a functional corpus luteum is present. ঠিক আছে, আমরা বায়োপসিতে বা এন্ডোমেট্রিয়ামে যখন বায়োপসি করব তখন সিক্রেটরি প্যাটার্ন পাবো। ইউরিনারি মেটাবোলাইটস অফ প্রোজেস্টেরন পাবো। প্লাজমা প্রোজেস্টেরন লেভেলটা যেটা আছে সেটার শার্প রাইজ আমরা ইন্ডিকেট করবে সেটা কর্পাস লুটিয়াম মানে ফর্মেশন হয়েছে। অবজারভেশন অফ দ্য ওভারি বাই এক্স-রে, প্রিমেনস্ট্রুয়াল মাস্টালজিয়া। আচ্ছা, হরমোনাল কন্ট্রোল অফ ওভুলেশন অর মেনস্ট্রুয়াল সাইকেল। গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন স্টিমুলেটস পিটুইটারি, এফএসএইচ অ্যান্ড অ্যালিজ সিক্রেশন। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বরে কি হয়, দেন প্রিমোর্ডিয়াল ফলিকল ডেভেলপস ইন্টু ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকল বাই এফএসএইচ অ্যান্ড সিক্রেট ইস্ট্রোজেন। আমরা জানি এটা। ওভুলেশন অকার্স ডিউ টু অ্যালিজ সার্চ, কর্পাস লুটিয়াম ফর্মড অ্যান্ড সিক্রেটস ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন. Progesterone and estrogen inhibits gonadotropin releasing hormone and secretion of FSH and LH, so prevent further ovulation. Luteolysis occurs a few days before menstruation by prostaglandin, F2 alpha আর estradiol.
আচ্ছা, দেন নো কর্পাস লুটিয়াম, নো প্রোজেস্টেরন অ্যান্ড ইস্ট্রোজেন, গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন FSH LH রিলিজ হবে, আবার নতুন করে সাইকেল শুরু হবে, ঠিক আছে। আচ্ছা, ওভারিয়ান সাইকেল, ওভারিয়ান সাইকেলটা আমাদের জানতে হবে, এটা তো আমরা জানি। ওভারিয়ান সাইকেল নর্মালি 28 ডেজ লং হয়, হ্যাঁ। ফেজেস অফ ওভারিয়ান সাইকেল কি? ফলিকুলার ফেজ আর লুটিয়াল ফেজ, ঠিক আছে। ফলিকুলার ফেজে কি হয়, লুটিয়াল ফেজে কি হয়, আমাদের এটা জানতে হবে, আমরা এটা পড়বো, ঠিক আছে, ভালো করে। থিকা এক্সটার্না যেটা হয় আর থিকা ইন্টারনা হয় এখানে, তাই না। থিকা এক্সটার্নাটা আমরা একটু মনে রাখি, হাইলি ভাস্কুলার কানেকটিভ টিস্যু লেয়ার, আর ইনার থিকা ইন্টারনা যেটা আছে সেটা হলো সেলুলার লেয়ার। আচ্ছা, এখানে হলো মেকানিজম অফ ওভারিয়ান সাইকেল যেটা আছে। ফার্স্টে কি হয়, প্রিমোডিয়াল ফলিকল থাকে, FSH এর কারণে অ্যান্ট্রাল ফর্মেশন হয়। অ্যান্ট্রাম যেটা আছে প্রিমোডিয়াল ফলিকুলের ভিতরে সেটা ফর্মেশন হয়, অ্যান্ট্রাম ফর্মেশন, ক্যাভিটি ফর্মেশন অ্যারাউন্ড দ্য ওভাম। আচ্ছা, তারপরে কি হয়, ওয়ান ফলিকুল গ্রোস র্যাপিডলি, তারপরে গ্রাফিয়ান ফলিকুল হয়। গ্রাফিয়ান ফলিকুল কি হয় তখন, রাপচার অফ গ্রাফিয়ান ফলিকুল অ্যান্ড ম্যাচিউর ওভাম এক্সপেলড আউট। অ্যাকচুয়ালি ম্যাচিউর ওভাম না, এটা হলো গ্রাফিয়ান ফলিকুল থেকে সেকেন্ডারি ওসাইট এক্সপেল আউট হয়, তাই না। আচ্ছা, তারপরে কি হয়, ফার্টিলাইজেশন হলো, ইমপ্লান্টেশন হলো। যদি কোনো প্রেগনেন্সি না হয় তাহলে কর্পাস লুটিয়াম যেটা আছে সেটা ডিজেনারেট হয়ে যাবে, প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন হবে না, প্রোস্টাগ্ল্যান্ডিন। আচ্ছা, এখানে কর্পাস লুটিয়াম ডিজেনারেটস হয়ে যাবে, প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হবে, হলে তারপরে কি হবে, মেনস্ট্রুয়েশন ইনিশিয়েট করবে, ঠিক আছে, তারপরে মেনস্ট্রুয়েশন হয়ে যাবে। আর যদি প্রেগনেন্সি হয়ে যায় কর্পাস লুটিয়াম পারসিস্ট করবে, নো মোর মেনস্ট্রুয়াল পিরিয়ড আনটিল আফটার ডেলিভারি। আচ্ছা, হরমোনাল কন্ট্রোল অফ ওভারিয়ান সাইকেল, এটা আমরা খুব ভালো করেই করছি, এখান থেকে পড়া লাগবে না। LH সার্চ আমরা জানি, এটা এখান থেকেও পড়া লাগবে না। কর্পাস লুটিয়াম, আচ্ছা, কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন, কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি, এটা একটু বলে দিই আমি এখান থেকে। কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশনটা কি, ইফ দ্য ওভাম ইজ নট ফার্টিলাইজড দ্য কর্পাস লুটিয়াম লাস্টস অনলি 12 to 14 days, after which it begins to involute due to lack of luteinizing hormone. It is gradually replaced by white connective tissue, thus forming corpus albicans, ঠিক আছে। আচ্ছা, আর প্রেগনেন্সি হলে কি হবে, ওভামটা ফার্টিলাইজ হয়ে যাবে, ইনভলিউশন অফ কর্পাস লুটিয়াম ইজ প্রিভেন্টেড বাই HCG hormone secreted by placenta, and corpus luteum continues to grow in size and forms corpus luteum of pregnancy. It persists until placental function is established. আচ্ছা, ইনহিবিনের ফাংশন কি, ইট ইনহিবিটস দ্য সিক্রেশন অফ FSH, FSH এর সিক্রেশনটা ইনহিবিট করে। রিল্যাক্সিনটা কি, রিল্যাক্সিনটা হলো ওয়াটার সলিউবল প্রোটিন হরমোন। এটা কোথা থেকে সিক্রেট হয়, ওভারি, কর্পাস লুটিয়াম থেকে, প্লাসেন্টা থেকে, ইউটেরাস থেকে সিক্রেট হতে পারে। ফাংশন অফ রিল্যাক্সিন আমাদের জানতে হবে। মেইন ফাংশন কি, রিল্যাক্সেশন অফ সাম পেলভিক স্ট্রাকচার্স, সিম্ফাইসিস পিউবিস, পেলভিক জয়েন্টস, আর ডাইলেটেশন অফ সার্ভিক্স ইউটেরি ডিউরিং প্রেগনেন্সি হুইচ ফেসিলিটেটস দ্য গ্রোথ অ্যান্ড এক্সপালশন অফ ফিটাস ডিউরিং পার্চুরেশন। আচ্ছা, ম্যামারি গ্ল্যান্ড থেকে আমাদের সব কিছু জানতে হবে, এখান থেকে পড়ার আসলে দরকার নেই। আমরা অবদত্ত গাইনিদত্ত বইয়ে যা আছে, প্রোলাকটিন, ম্যামারি গ্ল্যান্ড, চেঞ্জেস ডিউরিং প্রেগনেন্সি, মিল্ক ইজেকশন রিফ্লেক্স, সব ওখান থেকে পড়লেই হবে, হ্যাঁ। আর ল্যাকটেশনের যেটা আমরা ম্যামোজেনেসিস, ল্যাক্টোজেনেসিস, ল্যাক্টোপয়েসিস, ইজেকশন অফ মিল্ক, এটাও কোন কোন হরমোন দিয়ে কি হয় এটাও আমাদের বইয়ের মধ্যে আছে, হ্যাঁ, দত্ত বইয়ে আছে। আচ্ছা, পিউবার্টি আমরা পড়েছি, পিউবার্টি এখান থেকে পড়ার দরকার নেই, লাগবে না। খেলার কি, পিউবার কি, অ্যাড্রেনার কি, এগুলো আমরা সব জানি। আচ্ছা, আমি একটু এন্ডোক্রাইনোলজি অফ টেস্টিসটা বলে দিই, হ্যাঁ। গোনাডোট্রোপিনস কি কি আসে টেস্টিস থেকে, আচ্ছা, টেস্টিসের মধ্যে কি কি গোনাডোট্রোপিন কাজ করে, FSH আর LH, হ্যাঁ।
গোনাডোট্রোপিনের রোল কি তাহলে? FSH acts on seminiferous tubules and thus maturation of spermatogonia occurs. তাহলে স্পারমাটোজেনেসিসে কে হেল্প করে? সেমিনিফেরাস টিউবুলের উপর কাজ করে FSH। LH কিসের উপর কাজ করে? LH acts on the Leydig cell to secrete testosterone, ঠিক আছে, which maintains spermatogenesis, মেনটেন করে স্পারমাটোজেনেসিসটাকে, টেস্টোস্টেরন। both FSH and LH helps in ovulation। আচ্ছা, ওভুলেশন তো আর ফিমেলই করে। এখন আসলে স্পারমাটোজেনেসিস এখান থেকে পড়ার দরকার নাই, আমরা আমাদের যে রিপ্রোডাকশন চ্যাপ্টার মানে ফান্ডামেন্টালস অফ রিপ্রোডাকশন যেটা চ্যাপ্টার আছে ওখান থেকে পড়লেই হবে এটা। আচ্ছা, একটা জিনিস এখানে বলে দিই, high level of testosterone inhibits luteinizing hormone releasing hormone and luteinizing hormone। একটু মনে রাখেন, হাই লেভেলস অফ টেস্টোস্টেরন কি করে? ইনহিবিট করে লিউটিনাইজিং হরমোন রিলিজিং হরমোন অ্যান্ড লিউটিনাইজিং হরমোন। ইনহিবিন যেটা আছে সেটা কোথা থেকে সিক্রেট হয়? ইনহিবিন সিক্রেটেড বাই থিকা সেল অফ সার্টোলি। ইনহিবিন কি করে? FSH কে ইনহিবিট করে। আচ্ছা, আচ্ছা, ফাংশন অফ টেস্টোস্টেরনটা আমাদের খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? ফাংশন অফ টেস্টোস্টেরনটা আপনারা পড়বেন ভালো করে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে, আরেকটা ইম্পর্টেন্ট টপিকস হলো সিমেন। হ্যাঁ, সিমেন থেকে আমাদের জানতে হবে, সিমেন থেকে আমাদের কম্পোজিশন অফ সিমেন আমাদের জানতে হবে খুব ভালো করে, এটা থেকে কোয়েশ্চেন আসে, কম্পোজিশন অফ সিমেন, ঠিক আছে? ক্রাইটেরিয়া কী কী আছে সিমেনের? কালার হোয়াইট, অপালসেন্ট, স্পেসিফিক গ্র্যাভিটি কত 1.028, পেজ কত থাকে, স্পার্ম কাউন্ট কত থাকে, এটা আমাদের জানতে হবে, ঠিক আছে? অ্যাজোস্পার্মিয়া এগুলো আমাদের জানতে হবে। হ্যাঁ, অলিগোস্পার্মিয়া বলতে কি বুঝি, অ্যাজোস্পার্মিয়া বলতে কি বুঝি। আচ্ছা, একটা জিনিস সিমেনের কম্পোজিশনে আমরা এটা একটু মনে রাখবো যে দেখেন সিমেনের কম্পোজিশনে ফ্রুক্টোজ আছে, ফসফোরাইল কোলিন আছে, আর্গোথিওনিন আছে, অ্যাসকর্বিক অ্যাসিড, ফ্ল্যাভিনস, প্রোস্টাগ্ল্যান্ডিনস, ঠিক আছে? এগুলা কোথা থেকে আসে? ফ্রম সেমিনাল ভেসিকল। তাহলে 60% অফ টোটাল ভলিউম কে কন্ট্রিবিউট করে? সেমিনাল ভেসিকলের সিক্রেশন থাকে। তাহলে সিমেনের মধ্যে যদি আমাদের কোয়েশ্চেন আসতে পারে যে সিমেনের মধ্যে মোস্টলি কোনটার সিক্রেশন কন্ট্রিবিউট করে বেশি? 60% কে কন্ট্রিবিউট করে? সেমিনাল ভেসিকল থেকে আসে, ঠিক আছে? সেমিনাল ভেসিকল থেকে আসে। আর প্রোস্টেট থেকে আসে 20%। তাহলে প্রোস্টেট থেকে কী কী আসে? স্পার্মিন আসে, সাইট্রিক অ্যাসিড আসে, কোলেস্টেরল, ফসফোলিপিডস, ফিব্রিনোলাইসিন, ফিব্রিনোজিনেজ, জিঙ্ক, অ্যাসিড ফসফেটেজ। আর বাফার্স কী কী আছে সিমেনের মধ্যে? ফসফেট, বাইকার্বনেট আর হায়ালুরোনিডেজ থাকে, ঠিক আছে? সিমেন বাইরে আসার পরে পানির মতো হয়ে যায় কেন? হায়ালুরোনিডেজ থাকার কারণে। সিমেনের কোয়ান্টিটি কতটুকু? 2.5 to 3.5 ml পার ইজাকুলেশন, ঠিক আছে? আচ্ছা, শেষ আমাদের মোটামুটি। টেস্টোস্টেরন থেকে আমাদের কি জানতে হবে? টেস্টোস্টেরন কোথা থেকে রিলিজ হচ্ছে, টেস্টোস্টেরনের র মেটেরিয়াল কি, টেস্টোস্টেরন যেটা আছে সেটা মেটাবলিক ফাংশন কি, সেটা একটা অ্যানাবলিক হরমোন টেস্টোস্টেরন, ঠিক আছে? আর হলো আপনার টেস্টোস্টেরন বাড়লে কি হয়, কমলে কি হয়। ওকে, আমাদের পড়া মোটামুটি শেষ। এগুলোই আমাদের পড়তে হবে রিপ্রোডাক্টিভ সিস্টেম আর এন্ডোক্রাইনোলজি থেকে। আর আপনারা হরমোন যেগুলো আছে সবগুলোর ফাংশন ভালো করে পড়ে যাবেন। হ্যাঁ, সবগুলোর ফাংশন পড়লে দেখবেন যে অনেক কোয়েশ্চেনের আনসার আপনারা ফাংশন থেকেই দিতে পারতেছেন।
আচ্ছা আপুরা, একটা হয়ে গেছে, 1টা বাজে। আমি তাহলে লাইভটা এখনই কেটে দিব। আপনারা পড়েন, না হলে ঘুমান, সকালবেলা উঠে নিশ্চয়ই আপনাদের পড়া আছে। তাহলে আজকের মতো আমি লাইভটা কেটে দিচ্ছি এখানেই। ভালো থাকবেন সবাই, গুড নাইট। হ্যাঁ, আচ্ছা কিসের সেমিনাল ভ্যাসিকলের সিক্রেশনগুলা? আচ্ছা আমি বলছি। আচ্ছা, সেমিনাল ভ্যাসিকল থেকে কি কি সিক্রেট হয় আমি বলছি। হ্যাঁ সানজিদা আপু, ফ্রুক্টোজ, ফসফোরাইল কোলিন, আর্গোথিওনিন, অ্যাসকর্বিক অ্যাসিড, ফ্ল্যাভিনস, প্রোস্টাগ্ল্যান্ডিনস। আচ্ছা আপনারা একটা জিনিস আরেকটু কষ্ট করে পড়ে নেবেন, সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স যেটা আছে মেল ফিমেলে কিভাবে কি হয়। মানে ধর আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, মেলে এক্সটার্নাল জেনিটালিয়া যেটা আছে, পেনিস ইনক্রিজেস ইন লেংথ অ্যান্ড ওয়াইড, স্ক্রোটাম বিকামস পিগমেন্টেড আর রুগোস হয়ে যায়। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স যখন ডেভেলপ করা শুরু করে পিউবার্টিতে, মেলে কী কী চেঞ্জ হয়, ফিমেলে কী কী চেঞ্জ হয়, এই জিনিসটা পড়বেন আপনারা। হ্যাঁ, আর ফিমেলে কি হয়, ডিপোজিশন অফ ফ্যাট ইন মন্স পিউবিস, এনলার্জমেন্ট অফ লেবিয়া মেজোরা, এনলার্জমেন্ট অফ লেবিয়া মাইনোরা। এটা একবার কোয়েশ্চেন আসছিল, ভয়েসে কি চেঞ্জ হয়, লেরিংস এনলার্জেস হয়ে যায়, লেরিংস বড় হয়ে যায় মেইলে, ভোকাল কর্ড ইনক্রিজ ইন লেংথ অ্যান্ড থিকনেস অ্যান্ড ভয়েস বিকাম ডিপার। আর ফিমেলে কি হয়, ল্যারিংস রিমেন্স প্রি পিউবার্টাল স্টেজ, ভয়েস বিকাম হাই পিচড। ঠিক আছে, এই ডিফারেন্সটা আপনারা একটু পড়ে নেবেন। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স মেইলি কী কী হয় আর হলো ফিমেলি কী কী হয়। ঠিক আছে, ডেভেলপ। ওকে, থ্যাংক ইউ অপুরা, অনেক কষ্ট করে শুনলেন আপনারা, অনেক রাত হয়ে গেছে। গুড নাইট, তাহলে সবাই ভালো থাকবেন। হ্যাঁ।